গর্বের মাসে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এদিকে আমাদের ভূত এফএম এর বরাবরের মতো এবার অসংখ্য এসএমএস আপনাদের কাছ থেকে পেয়েছি আপনাদের অসংখ্য ইমেল, এবং এইভাবেই আপনারা আমাদের সঙ্গে আছেন এবং উৎসাহ দিয়ে আছেন বলেই আমরা সপ্তাহ ঘুরে আপনাদের কাছে বারবার ফিরে আসি। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সজীব আমাকে এসএমএস করেছেন বরিশাল থেকে, এবং তিনি তারাসপুরের ঘটনা জানতে চেয়েছেন। বেসিক্যালি তারাসপুরের ঘটনাটা আমরাও জানতে চাই, কিন্তু আসলে দেখা যায় যে ফলো আপটা কেউ করেন না। তো যে সমস্ত জায়গার ঘটনাগুলো আমরা এর মধ্যে আলোচনা করে ফেলেছি, সেই সমস্ত জায়গার ঘটনাগুলো যদি আপনারা আমাদের সাথে আবার নতুনভাবে শেয়ার করতে চান বা কোনো ধরনের ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে এবং আমাদেরকে জানাতে চান, তাহলে অবশ্যই জানাতে পারেন। আমাদের একটা অ্যাড্রেস আছে bhutfm@radiofurti.fm, which is BHOOT ভূত fm@radiofurti.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন। ইমেল করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এই তিনটা অবশ্যই উল্লেখ করতে হবে, এবং উল্লেখ করতে হবে আপনি স্টুডিওতে আসতে পারবেন কি না। এদিকে জাহিন ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ক্লাস 9-এ পড়েন তিনি, অ্যান্ড তিনি যেটা বলছেন যে আমি আজকে ভূত এফএম এ কাহিনী শোনাতে চাই। আচ্ছা, কাহিনী শোনাতে চাইলে যে ইমেল অ্যাড্রেসটা বললাম, সেই ইমেল অ্যাড্রেসে আগে আপনাকে ইমেল করতে হবে আপনার কাহিনীটা। যদি অবশ্যই মানে একটা জিনিস হচ্ছে যে অনেকে দেখা যায় যে হয়তো কাহিনীটা ঠিক সেই রকম না, বা নিজে একদম মনের ভুলেই কোনো একটা কিছু ঘটে গেছে, কিন্তু সেই কাহিনীটা এখানে সরাসরি এসে যদি আপনি বলেন তাহলে দেখা যাবে তেমন হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সো আপনি আগে ইমেল করেন, আমরা কথা বলে নিই আপনার সাথে। আর সাজিয়া এসএমএস করেছেন আমাদের রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে এসএসসি এক্সাম এবং তিনি ভূত এফএম শুনতে পারছেন না। সো স্যাড। আমি যেটা বলবো যে এখন যেহেতু এসএসসি এক্সাম, এত বড় একটা এক্সাম, এই সময় আপনার পরীক্ষার কথাই বেশি করে চিন্তা করা উচিত। আবার যে মাস ঘুরে তো ফিরে আসবেন আপনি আমাদের মাঝে, এবং তখন মন ভরে একদম ভূত এফএম এর সাথে থাকেন। আর তুলি আমাদের এসএমএস করেছেন, তুলি, রূপা, অর্পিতা, সুদীপ ভূত এফএম শোনার জন্য তারা সবাই একসাথে হয়েছেন এবং একসঙ্গে শুনছেন, এবং তিনি এটা সেকেন্ড বার আমাদের এসএমএস করছেন। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস, এবং আশা করছি অনেক অনেক এনজয় করবেন আপনারা। ছোটন লিখেছেন যে বরিশাল থেকে, যে রাসেল ভাই, আই লাইক ভূত এফএম ভেরি মাচ, অ্যান্ড বাট ভূত এফএম এর টাইমিংটা একটু চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, টাইমিং চেঞ্জ করলে কিন্তু আমাদেরও বেশি মজা হয় না যে একটু আগে আগে করলাম, কিন্তু দেখা যাবে কি ভয়ের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যদি যখন ঘটে তখন যদি না ঘটানো যায়, তাহলে দেখা যাবে সেই ঘটনাগুলো আসলে ঠিক ওইরকম গ্রহণযোগ্যতা পাচ্ছে না। মানে সাধারণত কি হয় যে এরকম রাতের বেলাতে কিন্তু ঘটে, এবং একটা জিনিস মনে রাখবেন যে রাত 1:30 থেকে রাত 3:30 পর্যন্ত কিন্তু ভয়াবহ অবস্থা ঘটে যায়, এবং এই সময় সাধারণত যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটে এই সময় দেখা গেছে যে বেশি ঘটে। এনিওয়েজ, আমার কাছে আজকে তো গেস্ট রয়েছেন, সঙ্গে আছি আমি রাসেল, সঙ্গে রয়েছে আমাদের ইঞ্জিনিয়ার মাসুম, এবং আমাদের গেস্টরাও রয়েছেন। আমাদের ভৌতিক টিমও জয়েন করবেন আমাদের সাথে ভেরি সুন। বাট তার আগে আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে 2009 সালের ঘটনা, এবং 2009-এর এসএসসি এক্সামের পর আমাদের এটা পাঠিয়েছেন রবিন্স, এবং রবিন্স পাঠিয়েছে যে এসএসসি এক্সামের পর তিনি রাতের বাসে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে চিটাগাং যাচ্ছিলেন। ফেনী স্টেশনে একটা ফ্যামিলি উঠলো তাদের বাসে, এবং তারা বলল যে তারা ঢাকায়, আচ্ছা তারা বলল তারা আমাকে ঢাকা মেট্রো আমার দেখা মাত্র, আচ্ছা এটা ঢাকা লিখেছেন উনি, আচ্ছা যাই হোক, দেখা মাত্র তিনি যেটা করলেন, তিনি বললেন যে আমাদের সামনে এসে দাঁড়ালেন, এবং আমার পাশেই সিট ছিল, এবং সেই আশেপাশে যতগুলো সিট ছিল সেই সিটগুলো তিনি বুক করে ফেললেন, এবং তাদের মধ্যে একজন তাকে ভাইয়া বলে ডাকলো। তখন একজন মহিলা তার পাশে বসে তার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, আর তিনি বললেন যে আমি তাকে কিছু বলার আগেই সে আমাকে বলল যে আমি নাকি দেখতে একদম তার ছেলেটার মতো, যে 5 বছর আগে হারিয়ে গিয়েছে। এবং চিটাগং পর্যন্ত অনেক কথা হলো, অনেক ঘটনা তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, মহিলা এবং অন্যদের সাথে অনেক ধরনের কথা হলো, এবং কদমতলিতে বাস স্ট্যান্ডে এসে তারা সবাই নেমে গেল। যাওয়ার সময় তারা যেহেতু অনেকক্ষণ ধরে বাসে একসঙ্গে ছিলেন এবং অনেক ঘটনা ঘটেছে, সো তারা যাওয়ার সময় তাদেরকে ঠিকানা দিয়ে গেলেন, যে অ্যাড্রেসে তারা থাকেন সেই অ্যাড্রেসটা দিয়ে গেলেন, এবং মোবাইল নাম্বার তিনি দিয়ে গেলেন, এবং তিনি বলেন মোবাইল নাম্বার চাইলাম, বাট তারা জানালো যে তাদের কাছে মোবাইল নাই। ওকে, তার মানে মোবাইল নাম্বারটা পাওয়া যায়নি। কিছুদিন পর যেটা হলো, তারা সেই ঠিকানা মতো সেই জায়গায় গিয়ে দেখেন সেখানে একটা পুরনো ভাঙা বাড়ি, এবং এটার আশেপাশে একটা কবরস্থান।
এবং পরে তিনি একজনকে জিজ্ঞেস করেছিলেন যে সেই সেই যে লোকটা যাদের সাথে বাসে দেখা হয়েছিল তাদের ঘটনা কি, এবং সেই সমস্ত মেম্বারদের কথা তিনি জিজ্ঞেস করেছিলেন যে এরকম আমার সাথে বাসে দেখা হয়েছিল, এরকম ঠিকানা দিয়েছিল, এই জায়গায় নাকি তারা থাকে, তাদের ঘটনা কি, তারা কোথায় থাকেন, কি করেন, এই সমস্ত আর কি। শুনে সেই ভদ্রলোক যেটা বললেন সেটা হচ্ছে যে এই কবরস্থানে তাদেরকে কবর দেওয়া হয়েছে, যাদের কথা আপনি বলছেন তারা এই কবরেই শুয়ে আছে, তারা চিটাগং আসার সময় বাসের অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ঘটনাটা আমাদেরকে রবিন্স এসএমএস করেছেন, ইমেল করেছেন। এরকম ঘটনা আমি জানি যে আপনাদের কাছেও নিশ্চয়ই আছে, এবং সেরকম ঘটনা যদি থেকে থাকে তাহলে আমাদের ইমেল করুন boothfm@radiofurti.fm এ। আর সেই সাথে আমাদের সাথে যে কোনো ঘটনা শেয়ার করতে চাইলে আমাদের এসএমএস করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন, আমরা এখন গেস্টের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন প্লিজ। দিলাফরোজ মনি। দিলাফরোজ মনি, আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ, ওকে, বসুন্ধরায় থাকি। বসুন্ধরায় থাকেন আপনি। আচ্ছা, যে ঘটনাটা আজকে আমাদের বলবেন সেই ঘটনাটার আগে, আচ্ছা সেই ঘটনাটা কোথায় ঘটেছিল আমাকে একটু বলেন। আমি যে ঘটনাটা বলবো আমি সেটা তখন আমি টি গার্ডেনে ছিলাম। আমি 2008-এ মানে নভেম্বর 30 তারিখ ঢাকায় এসেছি। তার আগে 1989 সন থেকে 2008 সনের নভেম্বর 30 তারিখ পর্যন্ত আমি চা বাগানে ছিলাম। আমার হাজবেন্ড মেডিকেল অফিসার, চা বাগানে সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন, তো ওখানে চা বাগানে ছিলাম। তো চা বাগানে যখন প্রথম যাওয়ার পরে তো আমাদের বিভিন্ন বাংলোতে বিভিন্ন ক্লাবে পার্টি হতো, পার্টিতে সিনিয়র ভাই জুনিয়র ভাই সবাই বসে গল্প করতো, সেই ভূতের গল্প শোনাতো। তখন আমার বিশ্বাস হতো না। আচ্ছা, আমরা তো ঘটনায় আসবোই, তবে আমরা তার আগে অনেকেই আমাদের সাথে এসএমএস করেন এবং ইমেলে জানান যে নতুন জয়েন করেছেন। তো আমাদের সেকেন্ড শোতে অথবা ফার্স্ট শোতে, আমার মনে হয় যে ফার্স্ট শোতেই হবে, আমরা একটা ঘটনা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেটা হচ্ছে যে জুজুর ঘটনা, যেটা হচ্ছে একটা চা বাগানে একটা টি স্টেটে ঘটেছিল ঘটনাটা। এবং সেই ঘটনাটা যেরকম ঘটেছিল যে একটা বাড়িতে একজন মহিলা এবং মানে একটা বাচ্চা এবং একটা তার হাজবেন্ড, তিনজন মিলে থাকেন। এবং সেই মহিলা একদিন বাচ্চা কোনো কারণে, আমি খুব সংক্ষেপে বলছি, সেই বাচ্চা কোনো কারণে খাবার খেতে চাচ্ছিল না। তো সেই মহিলা তাকে ভয় দেখানোর জন্য বললেন, খেয়ে নাও, না হলে জুজু আসবে। এবং একটু পরে তিনি কোথা থেকে যেন একটা সাউন্ড শুনতে পেলেন, জুজু আসবে। এটা শোনার সঙ্গে সঙ্গে মহিলা প্রচন্ড ভয় পেয়ে গেলেন, এবং তিনি তারপরে জিনিসটাকে অতটা বেশি গুরুত্ব দেননি। তিনি সেই বাচ্চাকে খাওয়াতে চেষ্টা করলেন। আবারও বাচ্চা যখন খেতে চাচ্ছিল তিনি আবারও বললেন যে খেয়ে নাও, না হলে কিন্তু জুজু আসবে। তখন এইবার যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে গেল, এবং সেই সাউন্ডটা এবার যেটা শোনা গেল সেটা হচ্ছে জুজু এসছে, জুজু এসছে। মহিলা পরে এই ঘটনাটা ঘটার পরে তার হাজবেন্ডের সাথে শেয়ার করতে যান এবং হাজবেন্ডকে বলেন যে এরকম ঘটনা, এরকম এরকম আমি খাওয়ানোর সময় একটু ভয় দেখাচ্ছিলাম, সেই সময় কেউ একজন এরকম কথা বলে উঠলো, এবং তারপরে আবার বললো যে এরকম এরকম ঘটনা। আমি বললাম যে জুজু আসবে, সঙ্গে সঙ্গে বললো জুজু এসছে। কি ব্যাপার এটা? সঙ্গে সঙ্গে আবারও মহিলা শুনতে পেলেন, এবং যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে সেই একই আওয়াজ, যে আওয়াজটাকে জানালো জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। এবং মহিলা সেই দৌড়ে ঘরের মধ্যে গেলেন এবং দেখলেন যে তার বাচ্চা, এবং সেই বাচ্চাটাকে অর্ধেক খাওয়া হয়ে গেছে, এবং কালো একটা প্রাণী। এবং সেই কালো প্রাণীর ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকারও একটা জায়গাতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল, মানে সেটার সাথে যোগসূত্র ছিল, এবং সেদিন ভৌতিক টিম ছিল, তাদেরও এরকম ঘটনা জানা আছে সিলেট অঞ্চলে। তো আমাদের যিনি এসেছেন আজকে এখানে স্টুডিওতে, তিনিও সিলেটের ঘটনায় আপনাদেরকে বলবেন, সিলেট টি স্টেটের, এবং আমরা তার কাছে আবার চলে যাই। এখন বলেন, আচ্ছা আপনারা যে টি স্টেটের বিভিন্ন ধরনের ঘটনাগুলো শুনতেন বিভিন্ন অনুষ্ঠানে, সেই ঘটনাগুলোতে মূলত কি ধরনের ঘটনা ওরা বলতো? অনেক রাত্রিবেলা, বিশেষ করে 12টার পর যখন ঘুমিয়ে থাকতো বাংলোতে, তখন দেখতো যে শুনতে পেত বাংলো গেট দিয়ে ঘোড়া ঢুকেছে, ঘোড়ার শব্দ, ঘোড়ার পায়ের শব্দ, ঢুকে বাংলোর কিছু দূর এসে আবার সেখান থেকে আবার ফিরে যেত। আচ্ছা, তো চৌকিদারকে জিজ্ঞেস করলে চৌকিদার মানে এমন জিনিস হতো যে মানে কেউ হয়তো এসে বাংলোতে আসলেন, নামলেন, আবার চলে গেলেন। ওকে, তারপরে চৌকিদারকে জিজ্ঞেস করলে সাথে সাথে ডেকে জিজ্ঞেস করতো যে ঘোড়ার শব্দ হলো, কে আসছিল? চৌকিদার বলতো কই না স্যার, কেউ আসেনি তো।
আচ্ছা। তারপরে আবার এমন ঘটতো যে অনেক রাত্রেবেলা হয়তো এক বাগান থেকে আরেক বাগানে যাচ্ছে ভিতরে কোনো রাস্তা দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, তখন দেখতো যে একটা লাশের মতো শুয়ে আছে রাস্তার মাঝখানে। তখন ভাবতো যে ভয় পেলে তো হবে না, লাশের পাশ কেটে চলে যেত, যে কিছু দূর যে আবার ফিরে এসে দেখতো যে লাশটা নেই, একদম রাস্তার মাঝখানে শুয়ে আছে, পুরো রাস্তা ব্লক করে। তখন পাশ দিয়ে আসতে হুন্ডা নিয়ে পাশ কেটে চলে যেত, যে কিছু দূর যে চিন্তা করতো যে লাশটাকে আরেকটু দেখে আসি, আবার হয়তো পর মুহূর্তে আবার ঘুরে আসলো কিছু দূর যাওয়ার পরে, এসে দেখতো যে লাশটা নাই। এটা কি মানে দুই একজনের মানে একজনের সাথেই ঘটেছে না অনেকের সাথে? না, অনেকের সাথে, বিভিন্ন জনের সাথে এই ঘটনাগুলো ঘটেছে গল্প। তারপরে আবার এমনও শোনা গেছে যে ওখানে যে ছড়া পাহাড়ের পানি নামে, যে ওটাকে ছড়া বলে ওরা, যে রাত্রেবেলা ওই ছড়া পার হচ্ছে, দেখে যে সাথে একটা মহিলা পার হচ্ছে, সিঁদুর পরা, লাল পাড় সাদা শাড়ি পরা, সেও পার হচ্ছে। তো ওখানে তো রাত্রেও ডিউটি থাকে, 24 আওয়ার্স অন ডিউটি থাকতে হয় সবাইকে, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মেডিকেল অফিসার, সবাইকে থাকতে হয়। হয়তো আর রাত্রে কোথাও গাছ কাটছে চোর, ওই পারপাসে সে গিয়েছিল, ফিরে আসছে যখন তার বাংলোতে ছড়াটা পার হয়ে আসতে হবে, তখন সে চলে আসছে তাড়াতাড়ি, তার ফ্যামিলি আছে, বাংলোতে আসছে। তারপর পিছনে তাকালো, যে দেখি তো মহিলাটা কি এত রাত্রে সে কোথা থেকে আসছে, তাই তো তাকে দেখলো যে না, সে তো আর নেই। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটতো। হ্যাঁ, এরকম ঘটনা মাঝে মাঝে ঘটতো। আচ্ছা, তো আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে প্রথমে আপনি কোনটা বলতে? আপনি তো বেশ কয়েকটা ঘটনা ওখানে ঘটেছে। জি, আমার সাথে আমি এরকম শুনতাম, প্রথমে শুনে আমার বিশ্বাস হতো না যে না, তারপর ভয় লাগতো, ভয় পেতাম, ভয় লাগতো। তারপরে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো 1996 সনে সেপ্টেম্বর মাস, তখন আমি কনসিভ করেছি 4 মান্থ। তো রাত্রেবেলা আমি যাবো, ওয়াশরুমে যাবো, তখন রাত্র প্রায় 2টা হবে। আমার এক ছেলে, তখন এক ছেলে আমার রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ে, ক্লাস 7-এ। তো ওর হাফ ইয়ারলি পরীক্ষার পরে ও এসেছে বাংলোতে। এসেছে তো আমাদের বাংলো তো বিশাল বাংলো, সব কটা বাংলোই বিশাল, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমার বাংলো ছিল মেডিকেল অফিসারের বাংলো, বিশাল বাংলো, আমাদের রুমগুলো বিশাল বিশাল। ওখানে শুলে চোখ তাকালে, রাত্রেবেলা চোখ খুললে ভয় লাগতো দেখে, বিশাল দূরে দূরে জানালা, পায়ের কাছে অনেক জায়গা খালি, এরকম খুব ভয় লাগতো, এমনি তো ভয় লাগতো। তো ওর জন্য আমার ছেলে এসে আলাদা রুমে ওর শুতে চেত না, আমাদের সাথেই থাকতো। তো আমরা ওকে আলাদা রুমে রাখার ব্যাপারে, যে কিছুদিনের জন্য আসে, আমাদের সাথেই থাকবে। তো রাত্রে 2টা হবে, তখন 2টা আমি যাবো, ওয়াশরুমে যাবো। তো উঠে আমি চলে যাচ্ছি ওয়াশরুমে, আমার বেডরুম, তারপর ড্রেসিং রুম, তারপর আমার ওয়াশরুম। যাচ্ছি, খাট থেকে নেমে 100 গজ দূরে হবে, কয়েক সেকেন্ডের ব্যাপার, আমি দেখছি যে বাথরুমের দিক থেকে একটা ছায়া মতো আসছে। তো আমি যখন উঠি তখন তো খেয়াল করি না, আমার ডান পাশে আমার হাজবেন্ড, বাম পাশে আমার ছেলেটা আছে, খেয়াল করি না যে ওরা কেউ গিয়েছে। আমি ভাবলাম হয়তো ওরা কেউ ওয়াশরুমে গিয়েছে, ওখানে তো লাইট জ্বলছিল, অন্ধকার আসছে, আমাকে হয়তো দেখছে না, আমার দিকে আসছে। তো আসলে আমি ভাবলাম যে পাশ কেটে চলে যাবে। যখন দেখলাম যে আমার খুব কাছাকাছি চলে আসছে, তখন আমি বললাম এই যাও বলে ধাক্কা দিলাম। ভাবলাম যে আমার সাথে তো ধাক্কা খাবে, এখন ও হয়তো দেখছে না, ধাক্কা দিলাম, কিন্তু শরীরে কিছু লাগলো না, ট্রান্সপারেন্ট, শরীরে কিছু লাগলো না। ওই মুহূর্তে আমি কিছু চিন্তা করিনি, আমার ভয়ও লাগেনি, কেন জানি। আমি চলে গেলাম ওয়াশরুমে, যে এসে যখন বিছানায় উঠলাম, দেখলাম যে আমার হাজবেন্ড, আমার ছেলে, ওরা অঘরে ঘুমাচ্ছে। তারপর আমি চিন্তা করছি, তো ওরা তো ঘুমাচ্ছে, খুব গভীর ঘুমে অচেতন, ওরা তো কেউ না, আবার ওরা হলে তো আমি হাতটা দিয়ে ধাক্কা দিলাম, কিছু একটা লাগতো, তাই না, গায়ে লাগতো। তো এটা কি হতো, তখন আমার চিন্তা করে একটু ভয় লাগতেছিল, কিন্তু ওদেরকে আর জাগালাম না, যে ওরা গভীর ঘুমে অচেতন থাক। চিন্তা করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা আমার হাজবেন্ডকে পুরো ঘটনাটা বললাম, ও একটু চিন্তা করলো এবং ভয় পেল, যেহেতু আমি নিজে চোখে দেখেছি জিনিসটা। আর বলে যে কনসিভ করলে তখন নাকি একটু খারাপ জিনিসের দৃষ্টি পড়ে, এরকম বলে মুরব্বীরা অনেক সময়। ওই সব জায়গায় আমার বাংলোটা ছিল কিন্তু 100 বছরের পুরানো বাংলোটা। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। হ্যাঁ, ওটা 100 বছরের পুরানো ছিল। তারপরে ও বললো যে ঠিক আছে, আমি ইলেকট্রিশিয়ান পাঠিয়ে দিচ্ছি, বেশ একটা লাগিয়ে দিবে, তারপরে তুমি রাত্রে যখনই ওঠো লাইটটা জ্বালাবা আগে, তারপর অন্ধকার আর যেও না। আচ্ছা, তো এটা ঘটে গেল, ঠিক আছে। তারপরে আরেকটা ঘটনা আছে, সেটাকে এখন বলবো? হ্যাঁ বলেন, আপনি বলে যান, অসুবিধা নাই। তারপরে আপনি কি পরে জিজ্ঞেস করেছিলেন কাউকে, মানে এরকম যে এরকম কেন দেখলাম, বা ওই এলাকার কাউকে? না, ওই এলাকার কাউকে না, আমার বাংলো সার্ভেন্টদেরকেই বললাম। তো ওরা বললো যে ওরা আমাদেরকে মানে
অফিসারের ওয়াইফদেরকে ওরা ম্যাম সাহেব বলে ডাকে। আচ্ছা। তো বললো যে ম্যাম সাহেব আমাদের বাংলোতে তো একটা জিন আছে। আচ্ছা। কিন্তু জিনটা কিন্তু কারো ক্ষতি করে না। হ্যাঁ। আমি বললাম তাই নাকি? তো আমি যেটা দেখেছি আর ওদেরকে বললাম না। আচ্ছা। তো ওরা শুধু এটাই বললো যে হ্যাঁ আমাদের বাংলোর একটা জিন আছে, কিন্তু এই জিনটা কারো ক্ষতি করে না, এটা সে চলাফেরা করে আমাদের বাংলোতে। আচ্ছা। তা আমি আর ওদেরকে এই ঘটনাটা কিছু বলিনি। আচ্ছা। এমনিতে আমাদের অন্যান্য ভাই ভাবিদের সাথে ওই পার্টিতে আলোচনা করেছি। তো ওরা একটু চিন্তা করেছে, আমরা যেরকম শুনতাম চিন্তা করতাম তেমনই ঘটে গেল। আচ্ছা। তারপরে আমার যা হোক আমার মেয়ে হলো 97-এ 24 ফেব্রুয়ারিতে আমার মেয়ে হলো। হওয়ার পরে ওর বয়স যখন 3.5 মাস ওই সময় আমি তখন আমার বাচ্চা জন্মের পর আমি 5-6 মাস লাইট ঘরে আলো জ্বালিয়ে ঘুমিয়ে থাকি। কারণ আর ওই জায়গাতে তো ওটা থাকবোই, চা বাগান, ওটা তো আমি আলো জ্বালিয়ে ঘুমাই থাকতাম, খুব ভয় লাগতো। তাই তো তখন রাত্র 9:30 বাজে। তা আমি বললাম যে 10টার দিকে আমরা খেয়ে নিই, ওখানে খেয়ে নিই। 10:30 আমাদের বেড়া চলে যায়, আমাদের খাই দিয়ে। তা আমি ভাবলাম যে 10টায় খাবো, এখন 9:30 বাজে, আধা ঘন্টা একটু শুয়ে থাকি। আমার মেয়েটার পাশে আবার রাত্রে কয়েকবার উঠতে হবে বলে আমার হাজবেন্ড আমার ডান পাশে শুয়ে আছে, ও ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে, ম্যাগাজিন পড়ছে। আর মেয়েটা বাম পাশে ঘুমিয়ে আছে, ছোট বাচ্চা। আমি ওর দিকে কাছে মাত্র চোখ বন্ধ করেছি, তখনই ঠিক আমার খাটের রেলিং এর উপর দিয়ে, খাটটার রেলিংটা ছিল খুব ছোট, আধা হাত উঁচা হবে রেলিংটা, উপর দিয়ে একটা লোমশ মুখ, একটা চেহারা। আমি কিন্তু চোখ বন্ধ করেছি, গভীর ঘুমে নাই, মাত্র চোখটা বন্ধ করেছি, কথা বলছি চোখ বন্ধ করলাম। এখন তো আমি ঘুমিয়ে যাই না, গভীর ঘুম অচেতন না, আমি মানে বলতে গেলে আমি সজাগ। তখন দেখি যে একটা লোমশ মুখ আমার দিকে, মানে শিম্পাঞ্জির মতনই চেহারাটা, কিন্তু একটু লম্বাটে, মানে চোখ, কপালটা ছোট, কপালটা নিচে, জাস্ট নিচে, চোখ দুটা খুব গর্তের মধ্যে, সে চোখটা দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখনই আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমার কোনো নড়াচড়ার কোনো শক্তি নাই, আমি কিছু বলতে পারছি না, চোখের পাতাটা পর্যন্ত আমি খুলতে পারছি না। এক্স্যাক্টলি, আমি যে জুজুর কথা বলছিলাম সেটাও এরকম ধরনেরই একটা ব্যাপার ছিল। এন্ড মানে সেরকমই একটা ঘটনা, তখনও এরকম ধরনের একটা ঘটনা ঘটেছিল আর কি। তো আপনি যে বর্ণনাটা দিচ্ছিলেন, যে প্রাণীটার বর্ণনা, সেই প্রাণীটার বর্ণনাও আসলে মোটামুটি মিলে যায় এরকম ভাবে। তো আমি তো এমন ঠিক এরকম কোন কাহিনী আমি তখনও শুনি, কিন্তু আমার মধ্যে ভয় লাগছে যে আমি কেন চোখের পাতা খুলতে পারছি না, আমি কেন হাত পা নাড়তে পারছি না, আমার কেন সবকিছু অবশ হয়ে গেল। কিন্তু আমি তো সজাগ, ও তো আমার হাজবেন্ড ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে, আমি তো টের পাচ্ছি। মনে মনে আমি তখন কলমা তৈবা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার পড়ছি। এটা আমি বুঝতে পারছি যে আমি বারবার পড়ছি, 10 বার 12 বার পড়া হলো। তখন আমার কানের কাছে একটা পি করে একটা শব্দ হলো, হয়ে ওটা ছেড়ে দিয়ে আবার একদম সেকেন্ডের মধ্যে, উইদিন 1 সেকেন্ডের মধ্যে আবার সে পায়ের কাছে ওই মানে একটা শিরশির একটা ভাব আর কি, অবশ করার মতো আবার চলে গেল, গিয়ে ওখান থেকে অবশ করলো। মানে আমি সারা শরীর অবশ, তখন আবার আমি চোখের পাতা খুলতে পারছি না, সারা গা অবশ। তখন আমি ভাবলাম যে কানের কাছে পি শব্দটা করে যখন ছেড়ে দেয় 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের মধ্যে আমাকে নড়ে উঠতে হবে। তখন সে আবার এসে দ্বিতীয়বার কানের কাছে যখন পি শব্দটা করলো, তারপর আমি সাথে সাথে আমি চিৎ হয়ে গেলাম। চিৎ হয়ে যে আমার হাজবেন্ডকে বললাম যে, তখন আমি আমার মাথার দিকেও তাকালাম, দেখলাম যে লোমশ চেহারাটা তো নাই, কিন্তু এখানেই তো ছিল সেই চেহারাটা। আমার হাজবেন্ডকে বললাম যে জানো এখন তো আমার সাথে কি হলো, একটা লোমশ চেহারা, এই চোখ দুটা কটকুটোরের মধ্যে আমার দিকে এরকম করে তাকিয়ে আছে, আর আমার সারা গা অবশ্যই গেলে চোখের পাতাটা পর্যন্ত আমি খুলতে পারছি না। তুমি যে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছ আমি তো টের পাচ্ছি। তখন এই মাত্র আমি শুনলাম, আমি তো গভীর ঘুমাই নাই, কিন্তু এমন হলো কেন বলো তো, আমার তো খুব ভয় লাগছে। ও বললো যে হ্যাঁ সত্যি এটা তো ভয়ের ব্যাপার। জানো আমি কলমা তওবা পড়েছি বারবার, প্রায় 10 বার 12 বার, আমার মনে হয় এর জন্য এটা চলে গেল। ও বলে যে হতে পারে, কিন্তু তুমি কখনো মেয়েকে একা ঘরে, লাইট জ্বালানো থাকলো কখনো একা ঘরে রাখবা না। কিন্তু আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, একা ঘরে রাখবো না। তারপর থেকে আমি ওকে তো কখনো একা ঘরে রাখিই নেই, লাইট জ্বালানো অবস্থায় কাউকে না কাউকে রাখতাম, আমিই থাকতাম ম্যাক্সিমাম টাইম, ওর সাথে আমিই থাকতাম। বুঝতে পেরেছি। এটাই আর কি। না, আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে এই কারণে যে আমরা এই ঘটনা এর আগেও এরকম কাছাকাছি কিছু ঘটনা পেয়েছিলাম, এবং সেই ঘটনা শুনে আমরা নিজেরাও খুব অবাক হচ্ছি এই জন্যই যে কি অদ্ভুত ব্যাপার যে এরকমও ঘটে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের ওখানে পরিচিত মানুষ আপনারা দেখতে পেতেন, মানে একদম হয়তো একেবারেই পরিচিত কোনো মানুষ। হ্যাঁ, যেমন যে আমার বাংলোর যে সুইপার ছিল মেয়েটা, একটা ছেলে সুইপার ছিল, সে কিছুদিন অ্যাবসেন্ট থাকাতে আর আসেনি, কিন্তু
ওখানে হয়েছে কি যে সুইপারের কাজটা কেউ করবে না, ওরা করলে ওদের এটা অসুবিধা হবে, তাই আমাকে সুইপার খুঁজে নিতে হলো। তখন গ্রামের একটা মেয়ে আসলো আমার কাছে, মেয়েটা একটা ম্যারিড, সে তার একটা বাচ্চা আছে 3-4 বছরের, তার হাজবেন্ড ডিটাচ তার কাছ থেকে। তখন আমি বললাম যে তুমি যদি আমার এখানে কাজ করো, আমার তো 3 বেলা করতে হবে আমার এখানে কাজ, তো তুমি তো গ্রাম থেকে এসে করতে পারবে না, তোমাকে আমার বাংলোতে থাকতে হবে। বলে যে ঠিক আছে আমি থাকবো। তো বললাম আমাদের কিচেনে ওকে থাকার ব্যবস্থা করলাম। আমাদের কিচেনটা ছিল বাইরের দিকে, আচ্ছা, সবসময় বাংলোর সিস্টেম এটা, কিচেনটা বাইরে থাকে, বাংলোর থেকে বাইরে। তো মানে বাংলোর মধ্যেই আমাদের রুমের সাথে অ্যাটাচ না, এটা বাইরে থাকে। আচ্ছা, তো ওকে বললাম যে ঠিক আছে তুমি কিচেনেই থাকো। কিছুদিন থাকার পরে ও দেখলো হঠাৎ একদিন রাত্রে 1টার দিকে আমি ওকে ডাকছি, তো দরজা খুলে বের হয়ে আসলো, দেখলো যে আমি সাদা কাপড় পরা নাকি। ও আমাকে পরের দিন ঘটনাটা বলতেছে কি, আমি সাদা কাপড় পরা ওকে ডেকে নিয়ে যাচ্ছি আমার বাথরুমের পাশ দিয়ে, বাইরে দিয়ে ওদিক দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে, আমার রুমের পাশ দিয়ে ওদিক দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ও চিন্তা করলো, দেখলো যে আমি খুব লম্বা নাকি, কিন্তু চেহারাটা কিন্তু আমারই দেখলো, খুব লম্বা সাদা কাপড় পরা। তখন ও চিন্তা করলো যে এটা তো ম্যাম সাহেব না, কিন্তু ম্যাম সাহেব তো এত লম্বা না। তখন ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালবেলা ও আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম সাহেব আপনি কি রাত্রে 1টা হবে, তখন 1টা-2টা আপনি কি আমাকে তখন ডেকেছিলেন? না তো, আমি তখন তোমার ডাকবো কেন, আমি তো তখন গভীর ঘুম। আপনার মতনই চেহারা কিন্তু অনেক লম্বা, সাদা কাপড় পরে এসে আমি ডেকে আমাকে নিয়ে যাচ্ছিল আপনার রুমের ওদিকে, আমি তো যাইনি। আমি খুব ভালো করেছে যাও নাই। এরকম ঘটনা মাঝে মাঝে আপনাদের ওইখানে ঘটতো, এবং আপনি বলেছেন যে আপনার কিছু অ্যাক্সিডেন্টও হয়েছিল এই সমস্ত কারণে, ওইখানকার কিছু কিছু কারণে। যাই হোক, তো এখন কি কোনো সমস্যা হচ্ছে ঢাকায় আসার পরে? হ্যাঁ, ঢাকায় আসার পর একদিন একটা ঘটনা ঘটে গেছে আমার। দুপুর 12টা আমার মেয়ে এখানে এসে, আমি ওকে আমার বসুন্ধরা ব্রাঞ্চে ভিকারুননিসা স্কুলে এডমিশন নিয়েছে, ক্লাস 7-এ পড়ে, এখনো ক্লাস 9-এ পড়ে। ধরেন ক্লাস 9, এটা 2011, 2010, 2009-এর ঘটনা। খুব গরম, মেবি তখন জুন মাস হবে। তো আমি 12টা বাজে, ওর 12টা10-এ ছুটি হয়, তো 12টা বাজে আমি ওর রুমে যে 1 গ্লাস শরবত, একটু নাস্তা, 1 গ্লাস পানি রাখলাম, রেখে এসিটা ছেড়ে দিলাম, ফ্যানটা ছেড়ে দিলাম, যে ও আসবে গরমের মধ্যে, রুমটা একটু ঠান্ডা হোক। হয়ে ওর দরজাটা টান দিব, তখন আমাকে বাইরে থেকে ডাকছে, মামুনি, ঠিক ওর কণ্ঠ। আমি এক ডাকিতেই শব্দ করলাম, সাড়া দিলাম। আমি বললাম কি? বলে আসো আসো আসো। আমি ভাবলাম যে ও কোনো ব্যথা পেলো নাকি, ওর ব্যাগটা, স্কুল ব্যাগটা তো খুব ভারী, ও হয়তো কোনো অসুবিধা হচ্ছে। আমি আর মানে মিরার ভিউ দিয়ে না দেখে দরজাটা খুলে ফেললাম। খুলে দেখে কেউ নেই। আমি দৌড়ে সিঁড়ি পর্যন্ত গেলাম, যে বললাম কোথায় ক্রান্তি, তুমি কোথায়? আমার মেয়ের নাম ক্রান্তি। ক্রান্তি তুমি কোথায়? দেখে কেউ নেই। ভাবলাম হয়তো রাস্তা থেকে ডাকছে, আমার বাসাটা রোড সাইডে। তো তাতে দরজা বন্ধ করে ফ্যামিলি স্পেসের দরজাটা খুলে বারান্দায় আসলাম। এসে বারান্দা দিয়ে আমি খুঁজছি, ক্রান্তি তুমি কোথায়? দেখে কেউ নেই। তখন এসে আমি ঘড়ি দেখি যে তখন 12টা বাজে। আমি ও তো আস্তে আস্তে 12টা10 কি 15 হয়, এখন তো 12টা বাজে, এখন তো আসার কথা না। কিন্তু আমাকে ডাকলো যে মামুনি বলে ডাকলো স্পষ্ট, শুধু একটা কথাই না, আবার পর মুহূর্তে বললো যে আসো আসো আসো, খুব কষ্ট পেয়ে ডাকছে, আসো আসো এরকম করে ডাকছে। যেটা আমি কি শুনলাম, শুনে বাসায় তখন আমি একা, একটু ভয় ভয় লাগতেছিল। তখন আমাকে অনেকে বলেছে যে তুমি ভয় পেলে সূরা ফালাক আর সূরা নাস পড়বা, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। তখন আমি একা একা কিচেনে এগুলি পড়তেছিলাম। এটা ঘটে গেল। আরেকদিন রোজার মধ্যে, আমার মেয়ে রোজা থাকে, 4:30টার দিকে ওর পাপা তখন ইউনিভার্সিটিতে, ওর পাপা এখন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেডিকেল অফিসার, ও আসেনি। আর আমার মেয়ে শুয়ে আছে ঘরে, কিন্তু আমি কিচেনে করছি, ইফতার তৈরি করছি। হঠাৎ দেখে একটা ছায়া মতো গেল আমার কিচেনের পাশ দিয়ে, একটা ছায়া। আমি জাস্ট এইভাবে কাজ করছি, চোখের পাশ দিয়ে দেখা যায় না, কেউ হেঁটে গেলে একটা ছায়া গেল। আমি ভাবলাম ক্রান্তি, আমি বলছি ক্রান্তি তুমি ওদিকে কোথায় যাচ্ছ বলে আমি দৌড়ে গেলাম পিছে পিছে, যে ওখানে আমার 3rd রুম আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, ওগুলিতে খুঁজছি, কেউ নেই। আমি ক্রান্তি কি আমার সাথে লুকোচুরি খেলছে? দেখি তো ওর ঘরে যে গভীর ঘুমে অচেতন। তাহলে ছায়াটা কি গেল? তো আমি আবার সেই সূরা ফালাক নাস আল্লাহ আল্লাহ পড়তে থাকলাম। সুতরাং ওইখানে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে অনেক ঘটনা আপনার সাথে ঘটে। ওকে, থ্যাংক ইউ তারপর আমাদের সাথে এই জিনিসগুলো, ঘটনাগুলো শেয়ার করার জন্য। আমরা একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে একটা সারপ্রাইজ নিয়ে ফিরে আসবো, সেই বিষয়ে আপনাদেরকে একদম নিশ্চিন্ত করতে পারি। অ্যান্ড স্টে টিউনড টু রেডিও ফুর্তি। আর আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সারপ্রাইজ থাকছে ব্রেকের পরে, সো কোথাও যাবেন না, ফিরে আসছে একটু পরে। আপনাদের একটা গান শুনবো। সবাই আনন্দ আর উৎসব
কে ভাই? ভূত এফএম। রাইট, শুনছেন ভূত এফএম আর চলছে রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, এবং সেই সাথে আমি বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, এবং আপনারা এসএমএস করে যে মানুষটির খবর সবসময় চান এবং অনেক অনেক প্রশ্ন থাকে, তিনি আমাদের মাঝে এসেছেন। এবং ভৌতিস্ট টিম তো আছেই, কিন্তু সুমন ভাই ছিলেন না, কারণ এই কদিন আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শো ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের ব্যস্ততা, এবং তার মধ্যে পরপর অনেকটা ভৌতিস্টের শুটিংও পড়ে যায় এবং সেই কারণে আসতে পারেনি। সো আমরা বলেছিলাম যে সারপ্রাইজ থাকবে, সুমন ভাই ইজ হিয়ার। হ্যালো এভরিওয়ান। ওকে, সুমন ভাই কেমন আছেন? আমি আছি ভালোই, বাট সেটাই এই লাস্ট বেশ মানে অ্যাকচুয়ালি লাস্ট 2 মাস ধরেই টাইম মতো মানে রেগুলারলি আসতে পারছি না, বিকজ অফ দ্য কনসার্টস এন্ড এই ভৌতিস্টের কাজও থাকে। রাইট। ইনফ্যাক্ট আমাদের আনফরচুনেটলি নেক্সট উইকেও আমার একটা কনসার্ট আছে, তারপরে উইকে ভৌতিস্টের শুটিং আছে। সো আমরা চেষ্টা করছি কিভাবে ম্যানেজ করা যায় আর কি। আচ্ছা, তো নেক্সট উইকে আমি না থাকলেও সাকিব আর জিবরান হোপফুলি থাকবে আর কি। ওকে, সময় শুটিং কেমন হচ্ছে ভৌতিস্টের? খুব বাজে হচ্ছে, একদম বাংলা না, অ্যাকচুয়ালি না, খুব ভালো হচ্ছে মাশাআল্লাহ। ইটস গোয়িং ভেরি ওয়েল, সবাই জান প্রাণ দিয়ে কাজ করছি। সো হোপফুলি উইল বি রেডি উইথ সামথিং গ্রেট। ওকে, সো টাইম তো ঠিক আছে বোধহয় এবার মার্চের এন্ডে। হ্যাঁ, ওকে, মানে টাইম ঠিক না থাকলে দেশটি বোধহয় মেরে ফেলবে। প্রোমোজ আর গোয়িং অন রাইট নাও, আর আমাকে পারভেজ ভাই এভরি 5 দিন ফোন, 5 দিনও না, এভরি 3 দিন ফোন দিয়ে কি অবস্থা আপনাদের, ডুবাবেন না তো? আমি না পারভেজ ভাই ধরা যেতে পারে যে আল্লাহ কসম ডেট। হ্যাঁ, একদম একদম গেট লক। ওকে, সো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, এবং আপনারা বলছেন যে আমাদেরকে যে ধরনের এসএমএস পাঠানো হয় যে শুনতেই, ভাইয়াদের কাছে শুনতেই এত ভালো লাগে, যখন দেখবো তখন আরো ভালো লাগবে। সো মানে আমার যেটা মনে হয় যে না, দেখতে অবশ্যই ভালো, বিকজ আমরা এখন যেটা হচ্ছে যে ফুটেজ গুলো যখন আমরা ডাম্প করি ক্যাসেট থেকে, যখন হার্ড ডিস্কে নেই, ওটা তো একজন বসে বসে রাতে বেলা করে, তখন আমরা কেউ থাকি না, বিকজ ইটস জাস্ট ইনফরমেশন ডাম্প হচ্ছে। তো যতবারই এটা হয়েছে ততবারই যে লোকটা ওখানে বসে ডাম্প করেছে ওই রাফ ফুটেজ দেখে নিয়ে সে রাতে ঘুমাতে পারেনি। সো আমার মনে হয় যে ভালোই হচ্ছে, এবং সেই সাথে আমার খালি মনে হচ্ছে যে এই যে শো, সুমন ভাইয়ের গান শুনতে সবসময় ভালো লাগে, এবং আমরা সবসময় প্রচুর বাজে এখানে গানগুলো, মানে গান বাজে না, এখানে প্লে করি, বাজানো হয়, এবং সেই জন্য যেটা হয় যে সেটা হচ্ছে যে চাই আমরা সবসময় শুনতে ভালো লাগে, কিন্তু আমার না মানে মনে মাঝে মাঝে মনে হয় যাচ্ছে সিজনটা শেষ হবে কবে, যে এখন কনসার্টের সিজন যাচ্ছে, যে শীতটা বিশেষ করে কবে শেষ হবে। না, হোপফুলি এটা তো শেষ কনসার্টের সিজন। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপ যখন চলে আসবে তখন তো একটা লম্বা সময়। হ্যাঁ, বাট দেন এগেন আমাদের ভৌতিস্টের কাজ থাকবে, তখন মনে হয় একদম ধুমায় কাজ করার ইচ্ছা আছে। ভৌতিস যখন অন এয়ার হওয়া শুরু করবে হোপফুলি, ওই সময় অ্যাকচুয়ালি আমাদের কাজ নাই, ওই সময় আমরা রেগুলার, আর ইনফ্যাক্ট ওই সময় আমরা চেষ্টা করবো প্রত্যেকটা ভৌতিস্ট এপিসোডের পরের যেই ভূত এফএমটা হবে সেটাতে ওইটা সম্বন্ধে কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে সেগুলো আমরা ডিসকাস করব একদম। এবং ওইটা কি বারে হতে পারে এরকম কোন সময় এখনো বার ফিক্স করা হয়নি। ওকে, কিন্তু সময়টা রাতের দিকে। ও ফাইন। ওকে, সো আমার যেটা মনে হয় যে আমরা আবারও ঘটনায় চলে যাই। সুমন ভাই, আমরা তাহলে ঘটনা শুনি কিছু, না? শিওর। ওকে, আচ্ছা, আপনার আরো কিছু ঘটনা ছিল, সেই ঘটনাগুলো যেটা আপনি ঢাকায় ফিরে আসার পরে আপনি পরে জানতে পেরেছিলেন, কিছু জিনিস আমরা তখন জানতে পারি নাই। তো ওইখানে থাকার ফলে আপনার কি নিজের কোনো ক্ষতি হয়েছিল বলে আপনি মনে করেন? কোনো সময় কোনো ক্ষতি হয়েছে? না, ক্ষতি তেমন হতে পারেনি। আমি যে ঘটনাটা আমার ঘটে গেল প্রেগনেন্ট অবস্থায়, যে ছায়াটাকে ধাক্কা দিলাম, কিছুই লাগলো না। তো তার কিছুদিন পরে, কয়েক মাস পরে আমি ঢাকায় আসলাম, এসে আমার হাজবেন্ডের বড় বোনের বাসায় ফুলার রোড ইউনিভার্সিটি কোয়ার্টার, এখানে উঠি। তো ওনার ছেলের বউয়ের সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম, মানে ভাগনা বউয়ের সাথে, উর্মি নাম। ওকে আমি ঘটনাটা বললাম, বলাতে উর্মি বলল যে মামি আপনি ধাক্কা দিয়ে খুব ভালো করেছেন। আমি বলছি কেন? বলে যে সেম ঘটনাটাই আমার মামির সাথে ঘটে গেছে, কিন্তু আমার মামি বুঝতে পারেনি, তো ওনার সাথে ছায়াটা এসে ধাক্কা খেলো। খাওয়ার সাথে তার পরের দিন আমার মামির বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেল, 4 মাসের বাচ্চাই অ্যাবর্শন হয়ে গেল। আপনি খুব ভালো করেছেন যে ধাক্কা দিয়েছেন। আমি তো সেটা বুঝে ধাক্কা দিই না, আমি ভাবলাম যে আমার সাথে ধাক্কা লাগবে তোমার মামা অথবা অনি, এটা বুঝিয়ে ধাক্কা দিয়েছি। বলছে যে তারপরে খুব ভালো করেছেন।
না হয়তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা, চা বাগানে আরো কিছু ঘটনা আছে, আপনার সঙ্গে আপনার ছেলে আছেন, জি। আমরা তার সাথে একটু কথা বলি। এন্ড আপনার নামটা একটু বলবেন? জি, আমার নাম সিরাজুম মুনির। ওকে। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি লেকচার হিসেবে আছি। আচ্ছা, তো ওইখানকার অনেক ঘটনা আপনারা সবাই জানেন, ইনফ্যাক্ট অনেক ঘটনা ওখানে ঘটেছে, এবং আপনি একটা ভয়ঙ্কর ঘটনা যেটা আমাকে বলেছেন, সেই ঘটনাটা একটু বলবেন বা এরকম? আচ্ছা, ওখানে যে ঘটনাগুলো আমি বারবারই আপনাদের ইনফ্যাক্ট ভূত এফএম এর আগেও জিজ্ঞেস করছিলাম যে একই ঘটনা অনেকের সাথেই ঘটে, এবং এই ঘটনাগুলো তখনই বোঝা গেছে যে যদি একজন বা দুজনের সাথে ঘটতে তাহলে তো এটা কারো ভুল হতে পারে, কিন্তু অনেকের সাথে ঘটেছে। এবং সবচেয়ে আশ্চর্য লেগেছে, আমি একটু আগে যে ঘটনাগুলো আপনাদের কাছ থেকে শুনলাম, ওই যে জুজুর ঘটনা এবং এই সিলেট অঞ্চলের এই চা বাগানের এই ঘটনাগুলো খুব কাছাকাছি। সো ওইখানে আপনি যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কি ওই একই জায়গাতে, ওই একই চা বাগানের? হ্যাঁ, একই টি গার্ডেনে, ওই ডিওন্ডি টি গার্ডেন সেখানকার নাম, এবং ওই টি গার্ডেনেরই আউট গার্ডেনের রোডে আর কি ঘটনাটা যে ঘটেছিল। আউট গার্ডেন বলতে বোঝা যাচ্ছে ওই টি গার্ডেনের অন্তর্ভুক্তই কিছু চা বাগান থাকে যাদের অ্যাডমিনিস্ট্রেশন সব ওই টি গার্ডেনই কন্ট্রোল করে, কিন্তু সেগুলা ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ আর কি। আচ্ছা, তো সেরকম একটা টি গার্ডেন ছিল রঘুনন্দন নাম করে। সেখানে যাওয়ার পথে দুটা কালভার্ট আসতো। আচ্ছা, তো একটা কালভার্টের সামনে আসলে আমরা সবাই সতর্ক হয়ে আমরা গাড়ি দিয়ে যখন যেতাম আমরা গ্লাসগুলো তুলে দিতাম। তো যখনই কোনো গেস্ট আসতেন তারা জিজ্ঞেস করতেন যে কেন গ্লাসগুলো তুলছো কেন, তো আমরা বলতাম যে মূলত আমরা সবাই এটা জানি যে পৃথিবীর মধ্যে যদি কিছু, মানে সবাই বলে আর কি যে শ্মশানের সামনে দিয়ে গেলে ক্ষতি করতে পারে কেউ, আমরা সেখানে সাবধান থাকতাম। এবং ওখানে ওই কালভার্টের নিচেই, ওখানে তো আসলে হিন্দু এলাকা, সব যারা ছিলেন আদিবাসী এবং ম্যাক্সিমামই ওখানে হিন্দু সম্প্রদায়ের লোক। আচ্ছা, তো ওনাদের শ্মশানের সামনে দিয়ে যাওয়ার সময় আমরা গ্লাসগুলো তুলে দিতাম। আচ্ছা, তো সেখানকারই একটা ঘটনা মূলত যে ওই ফার্স্ট কালভার্টটার উপরে, সেটা অনেক আগেকার ঘটনা, আমার এক আঙ্কেল উনি আমাকে ঘটনাটা শেয়ার করেন। তো উনি একদিন রাতের বেলা মেবি গাছ চুরি যাওয়ার কারণে উনি রাতের বেলা উনি গাড়ি নিয়ে বের হন, এবং তখনকার আগেকার দিনে গাড়িগুলো বেশ পুরনো ছিল এবং সামনে দিকে গিয়ে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দিতে হতো, এরকম কিছু গাড়ি ছিল। আচ্ছা, তো যখন উনি কালভার্টের উপর উঠতে নেন, কালভার্টটা একটু উঁচু, তো সেখানে উঠতে গিয়ে উঠতে ওনার কালভার্টের উপরে উঠতে ওনার গাড়িটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো উনি রাতের বেলা নামে হ্যান্ডেলটা নেন পিছন থেকে, নিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকেন, কিন্তু কোনো কারণে উনি আশ্চর্য হয়ে যান যে যেটা কিনা কখনো হয় না, সেটা গাড়িটি স্টার্ট নিচ্ছে না। আচ্ছা, বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর উনি টায়ার্ড হয়ে যান এবং একটু ফ্রাস্ট্রেটেড হয়ে উনি কালভার্টের সামনে, একটু উঁচু কালভার্ট, নিচের দিকে পানি যাচ্ছে ছড়ার মতো, ওদিকে তাকান, তখন দেখে যে মানে খুব নোংরা একটা জায়গা থেকে একটা লোক, মানে রাতের চৌকিদার, উনি চিনতে পারেন ওনাকে, তো ও উঠে আসতেছে। আচ্ছা, তো উনি মাঝখানে টি গার্ডেন অ্যানুয়াল লিভ হয়, 1 মাসের জন্য চা বাগানে ছিলেন না। আসার পরের দিনই ঘটনাটা, চুরির ঘটনাতে উনি তাড়াতাড়ি বের হন। তো উনি ওই চৌকিদার যখন উঠে আসে তখন জিজ্ঞেস করে যে, নাম ছিল রবি, তো চা বাগানে আসলে একই নামে অনেকে থাকে, তো ওকে সবাই দোসরা রবি বলতো সিনিয়রিটি বেসিসে। আচ্ছা, তো সে যখন বলে যে আরে রবি তুমি এখানে নিচে কি করতেছিস, তাকে জিজ্ঞেস করে, তখন সে কথা বলে না কিছু, এসে হাত দিয়ে জাস্ট কপালে সালামের মতো দেখায়, দেখিয়ে সে হ্যান্ডেলটা হাত থেকে নিয়ে নেয়। আচ্ছা, নিয়ে বলছে যে রবি কি করছিস। সে কোনো কথা না বলে গাড়ির সামনে যায়, এবং সাধারণত স্টার্ট একটা ডিরেকশনে ঘোরালেই হওয়ার কথা, কিন্তু সে ওখানে ওই আঙ্কেলকে আশ্চর্য করে দিয়ে সে অপোজিট ডিরেকশনে হ্যান্ডেলটা ঘোরায়। আচ্ছা, এবং একবার ঘোরানোর পর সেটা ছেড়ে দেওয়ার পর সেটা ঘুরতে থাকে এবং গাড়িটা স্টার্ট নেয়। আচ্ছা, উনি যদিও কিছুটা অবাক হন, অবাক হওয়ার পরে তার দিকে তাকিয়ে বলে যে তুই তো কখনো গাড়িতে কাজ করিস নাই বা মেকানিক্যাল কাজকর্ম করিস নাই, বা এরকম বুঝাতে চান আর কি ওনাকে চা বাগানের ভাষায়। এটা কিভাবে পারলি তুই, বা এটা তো কখনো সম্ভব না। কোনো কথা বলে না, তার দিকে তাকে একটা হাসি দেয়, আবার কপালে সালামের মতো দেখায়, দেখে আবার সে নিচে চলে যায়। তখন বলছে নিচে কোথায় যাচ্ছিস, ওখানে তো থাকার কথা না। কোনো উত্তর দেয় না। সে নিচে যাওয়ার পরে কিছুক্ষণ পরে উনি সামনে গিয়ে দেখতে যান, দেখলেন যে কোনো কারণে তাকে দেখতে পান না। যাই হোক, উনি গাড়ি নিয়ে তখন ওই এরিয়াটা ভিজিট করে উনি চলে আসেন। তো বাই দিস টাইম আসলে উনি সবাইকে বলে যান যে আমি হাফ অ্যান আওয়ার কামিং ব্যাক, কিন্তু যে কোনো কারণেই ওনার বেশ ডিলে হয় এই ঘটনাটার কারণে, এবং প্রায় 1.5 ঘন্টা পরে উনি আসেন। তখন ওনার জন্য সবাই ওয়েট করতেছিলেন ফ্যাক্টরির সামনে, এবং ওনাকে জিজ্ঞেস করে যে স্যার কোনো সমস্যা হয়েছিল কিনা, বা আপনি কিছু জানালেন না, বা কোনো কিছু বলে জানানোর তো উপায় নেই, আমার সাথে কেউ ছিল না, বা তখন
তখন বললো যে কি সমস্যা হয়েছে, তখন উনি ঘটনাটা খুলে বলেন। তো বললেন যে কিভাবে এটা সমাধান হলো, বললো যে এরকম দোসরা রবি ছিল, সে বুঝলাম না আমি, সে নিচ থেকে উঠে আসলো, উঠে এসে গাড়িটা ঠিক করে দিল, মানে আশ্চর্য খুব অদ্ভুত একটা ভঙ্গিতে ঠিক করলো, যেটা হওয়ার কথা না। বললো যে স্যার এটা তো হওয়ার কথাই না। আর তখন অনেকেই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। বললো যে স্যার আপনি একটু মনে করে দেখেন যে দোসরা রবি নাকি অন্য কেউ। তখন উনি বললেন যে না, আমি এটা কনফার্ম, আমি এটা নিশ্চিত যে দোসরা রবি। এবং তার চেহারা ভোলার মতো না, সে খুব সিনসিয়ার একজন চৌকিদার, যে কিনা ওখানে ডিউটি করত। তখন সবাই একটু হাসলো এবং কেউ কেউ নার্ভাস হয়ে গেল। তখন ওনাকে উনি জিজ্ঞেস করলেন যে আপনাদের এরকম বিচলিত দেখাচ্ছে কেন। তখন বললো যে স্যার উনি তো গত সপ্তাহেই মারা গিয়েছে, দোসরা রবি গত সপ্তাহে মারা গিয়েছে। এবং যে আপনি কোথায় ওনাকে দেখেছিলেন উঠে আসতে, বললো যে কালভার্টের রাইট কর্নার নিচ থেকে এরকম একটা জায়গা ছিল, নোংরা মতো ছিল, কিন্তু ওখানে ঘাসগুলো ছিল না। বললো যে স্যার ওখানেই ওকে আগুনে পোড়ানো হয়েছে, ঠিক ওই জায়গাটাতে আগুনে পোড়ানো হয়েছে, এটা কোনোভাবে। এবং সবাই সায় দিল যে হ্যাঁ। তখন আসলে মানে ব্যাপারটা সবাই রিয়েলাইজ করতে পারলো যে কেন এই ঘটনাটা অতি প্রাকৃতিক। একদম দিনের বেলায় না, দিনের বেলা না, এটা রাতের বেলা। গাছ চুরিগুলো সাধারণত রাতে হতো, গ্রামের মানুষরা এসে গাছ কেটে নিয়ে যেত। ঘটনাটা রাতে 12টার পরে, 1টা-2টার দিককার কোন একটা সময় এই ঘটনাটা ঘটেছিল। তো এরকম ঘটনা পরে ওই যে দোসরা রবির কথা বললেন, আর পরে কখনো কেউ কোনোদিন দেখেছিল এরকম ঘটনা কি আছে? চা বাগানে তো মানে এরকম প্রচুর থাকে, এরকম ঘটনা কি ঘটেছিল পরে অন্য কারোর সাথে বা আর কিছু? অন্য কারোর সাথে বলতে মানে এরকমই দেখেছিল, যেটা কিনা টি গার্ডেনের অন্য একটা ছেলে। তার ঘটনাটা ছিল এরকম, সে খুব গভীর রাতে যখন কাজ করে ব্যাক করতেছিল, তখন তার মনে হলো যে পিছনে মানে কেউ একজন হেঁটে আসছে। প্রথমে সে ফিল করলো যে পিছনে কনফার্ম করে হেঁটে আসছে। পিছনে যখন একটু ঘাটটা ঘুরালো, বুঝলো যে একটা কুকুর জাতীয় প্রাণী তার বাম দিক দিয়ে তাকে ক্রস করতে যাচ্ছে। হ্যাঁ, তো যে কোনো কারণেই সে কারো কাছ থেকে শুনেছিল যে এই জাতীয় মানে কোনো রাতের বেলা কেউ যদি কোনো প্রাণী তোমাকে বাম দিক থেকে এগোতে চায় তোমার, তাহলে তুমি তাকে কখনোই এগোতে দিবে না। তো সে বামে চাপতে চাপতে ওই কুকুরটিকে মানে এগোতে দেয়নি। এবং লাস্ট যখন তার সোজা গিয়ে একটু ডানে চেপে একটা রাইট কর্নারে তার বাসাটা ছিল, বাসার সামনে গিয়ে সে যখন বাম দিকে ঘুরিয়ে তাকায়, তখন জাস্ট দেখলো যে কুকুরটা 2 পায়ের উপর দাঁড়িয়ে সোজা হলো এবং নর্মাল হাইট থেকে বেশ উপরে এবং মিশে গেল। আচ্ছা, তারপরে সে 1 মাস কালা জ্বর বলে সেটাকে, যেটা কিনা কোনো কিছুই না, 105 ডিগ্রির জ্বর নামে না এবং মৃত পর্যায়ে চলে যায় একটা মানুষ। এবং সেটা নাকি সেটা সবাই বলেছিল যে সে যে ওকে আঘাতে দেয়নি, আঘাতে দিলে সে মারা যেত, সে যে আঘাতে দেয়নি ওই প্রাণীটার জিদ থেকে। এবং সে যে দাঁড়িয়ে লম্বা হয়ে গিয়েছিল, এটা একটা মানে খুব খারাপ কিছু ছিল, তার জিদটার এফেক্টই তার উপরে পড়েছে। এরকম অসংখ্য ঘটনা, বেশ কিছু ঘটনা, এবং সে আমাদের বাসা থেকে কাজ করে এবং তার কাছ থেকে শোনা। এনিওয়েজ, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম এবং এত রাত্রে কষ্ট করে আপনারা এসেছেন দুজন, এবং আপনাদের পুরো ফ্যামিলি আজকে এখানে আছেন, তারা সবাই একটা অনুষ্ঠান থেকে আপনারা সবাই এখানে এসেছেন, সো গায়ে হলুদের অনুষ্ঠান। সো থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে আমাদের সাথে জয়েন করার জন্য। এবং আপনার যে ঘটনাটা সেটা অসম্ভব রকমের অন্য ধরনের একটা ঘটনা আমরা এক্সপিরিয়েন্স করলাম আপনার কাছ থেকে। আর আপনি মানে যে দুজনে, আমার যেটা মনে হয় যে আমি তো এবং কষ্ট করে, আচ্ছা ইমেলটা কে করেছিলেন আমাকে? ইমেলটা আমার হাজবেন্ড করেছিল, আমি লিখে দিয়েছিলাম ঘটনাটা, তারপরে উনি করেছিলেন। লিখে দিয়েছিলাম, ও করেছে আমার হাজবেন্ড। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাকিব ভাই, কি মনে হয় একটা ব্রেকে যাব নাকি আমরা কন্টিনিউ করব? কন্টিনিউ, তাহলে আমরা একটা ঘটনা শুনি। হ্যাঁ, কন্টিনিউ। সুমা কিছু বলবেন? হ্যালো এভরিওয়ান, আমার নাম সুমন। সিরিয়াসলি, আচ্ছা না, এনিওয়েজ, আমরা তখন কিছু ঘটনা শুনলাম। আর আজকে কি বলবো ঠিক জানি না, মানে হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে এভরি উইকে আমি না আসলেও হয়তো বা ভতিষ্ঠ কেউ না কেউ থাকে, আমাদের সব ঘটনা আমরা বলে দিচ্ছি মোটামুটি ভাবে। এখন কিছু জিনিস আমরা বলতে পারছি না বা বলতে চাচ্ছি না আমাদের টিভির এপিসোডে দেখানো হবে বলে, কারণ মূল আগ্রহটা বা ইয়েটাই এক্স্যাক্টলি। সো আগের থেকে যদি বলে দিই তাহলে ওই মজাটা থাকে না। তারপর ওই টি গার্ডেনের কথা যখন উঠলো, আমাদের টি গার্ডেন এই জায়গা নিয়ে একটা ইনভেস্টিগেশন আছে, যেটা আমরা অনেক আগেবার বলেছিলাম। সো ওখানে মেইনলি কি ঘটনা ঘটেছে এগুলো না বলি, ছোট্ট একটা স্টোরি বলি। সেটা হচ্ছে যে আমরা ওখানে গিয়েছিলাম 3 বার
3 বার গিয়েছিলাম, রাইট? সো 3বারই আমরা প্রত্যেকবারই 3-4 দিন করেছিলাম। আচ্ছা। সো প্রথমবার যখন গেলাম তখন কিছুই হয়নি, সারা রাত গল্পগুজব, মশার কামড়, এগুলোই, তেমন কিছু ইন্টারেস্টিং কিছু হয়নি। সেকেন্ড টাইমে আমরা কিছু আওয়াজ টাওয়াজ পেয়েছিলাম বাইরে, অ্যাজ ইফ কোনো একটা জন্তু বা কিছু একটা, সাম অ্যানিমাল, সামথিং লাইক দ্যাট। বাট তখন আমরা বুঝতে পারিনি। বাট দরজায় নক টাইপের না, ঠিক দরজায় মানে বাড়িটারি খাওয়ার আওয়াজও পেয়েছিলাম। আমরা যখন বের হই তখন আমরা কিছুই দেখিনি। বাট ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে এর পরের দিন সকালবেলা অ্যাকচুয়ালি টের পাইনি এই জিনিসটা। দুপুরের দিকে আমরা রুম থেকে বের হওয়ার পরে ওই বাইরে বসে চা খাচ্ছিলাম, যখন আবার রুমে ঢুকতে গেলাম তখন নোটিস করলাম যে দরজার নিচের দিকে স্ক্র্যাচ টাইপের একটা ইয়ে। তখন সাকিব আবার বলতেছে যে শুনবে এটা আগে ছিল না। আমি মনে আছে দরজার মধ্যে এই ধরনের কিছু ছিল না। তারপরে ওইটা আবার আমি ভাবছি যে না, এটা আগেই ছিল নিশ্চয়ই। তখন আবার ওই জিবরান আবার ক্যামেরা বের করলো। আমাদের তো প্রথম থেকে ফুটেজ সব না ছিল, তো তখন ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে আমরা পেলাম যে হ্যাঁ, দরজাটা অ্যাকচুয়ালি নিচে কোনো স্ক্র্যাচের দাগ ছিল না। স্ক্র্যাচের দাগ যে কোনো ভাবেই আসতে পারে, এটা ব্যাপার না, জীবজন্তু কিছু একটা এসে করতেই পারে। বাট স্ক্র্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল। জিনিসটা হচ্ছে অনেকটা কোন একটা জন্তুর যদি 3টা আঙুল থাকে, 3টা নখ থাকে, আচ্ছা, 3টা আঙুলে, এবং নখগুলো যদি শুয়ের মতন হয়, আচ্ছা, তাহলে স্ক্র্যাচ করলে যেরকম একটা ব্যাপার হবে, ব্যাপারটা সেরকম। বুঝতে পারছি। এটা টিভিতে যখন আসবে তখন মানুষজন দেখবে, এবং আলটিমেটলি ওই স্ক্র্যাচের প্যাটার্নটা আমরা ধরতেই পারিনি যেটা কি। মানে দেখে মনে হচ্ছে কি যে কেউ হাতের 3টা আঙুলে 3টা সুই বা কিছু একটা লাগিয়ে স্ক্র্যাচ করেছে আর কি। খুবই উইয়ার্ড জিনিসটা দেখতে আর কি। এবং ওটাতে কোন প্রাণী এরকম বোঝার কোনো উপায় না, কোনো বোঝার কোনো উপায় নেই। এরপরে এই ঘটনাটার অনেক দূর পর্যন্ত করায়, আমরা ওটা নিয়ে আলাপ করছি না। বাট এই স্ক্র্যাচের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমাদের কাছে। এবং ওটা পরে অ্যাকচুয়ালি আমরা অনেকভাবেই ওটার এভিডেন্স পাই। স্ক্র্যাচের দাগ আমরা আরো অনেক জায়গায় পাই। হ্যাঁ, আমরা এখন এটা বলতে পারছি না, তুমি কিছুটা হলেও জানো। এনিওয়েজ, এটা ভয়ের কোনো কিছু না, বাট খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল আমাদের জন্য। আর এটা শুনতে যতটুকু না ইন্টারেস্টিং, ওই ছবিটা যদি কেউ দেখে স্ক্র্যাচের ছবিটা, খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ দ্যাট ওয়াজ উইয়ার্ড। মানে এবং এখন আচ্ছা, শুধু এটুকু জানতে পারি যে পরে কি বোঝা গেছিল কোনোভাবে যে ওটা আসলে কি ছিল বা এরকম কিছু? পরে ওইটা যে কি ছিল আমাদের কনফিউশন আছে। আমরা অ্যাকচুয়ালি ভৌতিস্টে যখন যেই এপিসোড গুলো আমরা এয়ার করব, ওখানে যেই ইনভেস্টিগেশন গুলো নিয়ে আমাদের কনফিউশন বা কোশ্চেন আছে, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা বানাচ্ছি। যদি আমরা কোনো কিছু একটা খুব সহজে সলভই করে ফেলাই, তাহলে আর ওইটা ইন্টারেস্টিং কিছু না। আমরা এরকম ঘটনা শুনেছি যে এক জায়গায় রাত্রেবেলা একটা বিল্ডিং এ, একটা বাসায় রাত্রেবেলা বারান্দায় অথবা ছাদে মাঝে মধ্যে নাকি একটা মানুষকে দেখা যায়, তার নাকি মাথা নাই। আমরা এরকম স্টোরিও শুনেছি আর কি। এবং তারপরে আমরা ওখানে যখন গিয়ে আমরা অনেকভাবে ইনভেস্টিগেট, মানে আমরা কিছুই বের করতে পারিনি। লাস্টে ওইখানে যে অ্যাকচুয়ালি গাছ টাছগুলো ছিল, ছায়াটা যে পড়তো, মানে রাস্তার লাইট গুলো ঠিক মতো পড়তো না। তারপরে আমরা জাস্ট সাদা আমাদের তো সাদা শার্ট প্যান্ট নাই জিতেন্দ্রের মতো, আমরা পাঞ্জাবি পায়জামা পরে ওইখানে একজনকে হাঁটাইছি, আমরা নিচ থেকে ভিডিও করছি। এবং তখন মাঝে মধ্যে মনে হয় কি যে অ্যাকচুয়ালি একটা মানুষ হাঁটছে কিন্তু ওর কোনো মাথা নাই। আচ্ছা, কিন্তু এটা অ্যাকচুয়ালি জাস্ট আলো ছায়ার একটা খেলা। ওখানকার ল্যাম্প পোস্ট গুলো ওখানে গাছের কারণে ঠিক মতো আসে না, আর অন্ধকারের মধ্যে খালি সাদাটাই দেখা যায়। সো অনেকে এই জিনিসটা ভয় পেত, বিকজ ওখানে নাকি ব্রিটিশ আমলে একটা কেউ একজন থাকতো বিদেশি, মানে ব্রিটিশ, তাকে ওই বাসার ডাকাতি করা হয়, করার পরে তার নাকি গলা কেটে ফেলা হয়। আচ্ছা, সো এরপর থেকে ওই যে হয়তোবা কেউ একদিন হেঁটেছিল, তারপর থেকে রিউমার থেকে এরকম। সো এই টাইপের অনেক কেস আছে, আমরা গিয়ে সলভ করেছি, কিন্তু সলভের পরে দেখা গেছে এটা খুব সিম্পল একটা নর্মাল, খুব স্টুপিড একটা জিনিস হয়তোবা, যে কারণে ওইগুলো আমরা দেখাচ্ছি না। সো এই যে আমাদের যে এই টিএস রেটের যে ঘটনাটা আমরা যেটা নিয়ে ইনভেস্টিগেট করেছি, এটার গল্প আমরা অনেক আগে বলেছিলাম, জুজুর গল্প একটা। হ্যাঁ, রাইট। সো এটা ওইটারই ইনভেস্টিগেশন ছিল। সো ওইখানে আমরা যখন ইনভেস্টিগেট করতে গিয়েছি, যাওয়ার পরে লাস্টে যেই কাহিনী হয়েছে বা যেই ঘটনা ঘটেছে, ওটার কোনো এক্সপ্লেনেশন আমরা ঠিক মতো দিতে পারি নাই। আমাদের যে এক্সপ্লেনেশনটা আছে ওটা মোটামুটি একটা, মানে আমরা চাইলে বিশ্বাস করতে পারি, নাও করতে পারি, বাট ওই যে একটা কোশ্চেন, একটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, যেহেতু কিন্তু রয়ে গেছে, সেহেতু আমরা পুরোপুরি শিওর
ভাবে বলতে পারছি না অ্যাকচুয়ালি কি হয়েছিল, বাট যা হয়েছে ওটা মানুষজন ডেফিনেটলি ইনশাল্লাহ দেখবে এবং খুবই কি বলবো মজা পাবে বা মানে এনজয় করবে। ব্যাপারটা উইয়ার্ড সেটাই। সো আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পরে শুন ভাই আমরা যেটা স্কুল ইনভেস্টিগেট করছিলাম যেটা বিভিন্ন কারণে আমরা টিভিতে দেখাতে পারছি না, ওটা নিয়ে কথা বলতে পারি। সো ব্রেক থেকে ওকে, তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নেই এন্ড স্টে টিউনড রেডিও ফুর্তি ফিরে আসছে একটু পরে। আর যারা ইমেইল করতে চান তাদেরকে বলবো ভূত FM BHOOT ভূত FM @radiofurti.fm এ আপনারা ইমেল করতে পারেন, অথবা আপনারা আমাদেরকে ইচ্ছা করলে SMS করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং স্টে টিউনড রেডিও ফুর্তি ফিরে আসছে একটু পরে, আপনাদের শুনে আসবো একটি গান। Radio Furti 88 FM. ¿Qué, güey? Voot FM. রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, সাথে আছে রাসেল, এবং আজকে আমাদের সাথে একদম ফুল ভূত টিম জয়েন করেছেন এবং সবাই আছেন আজকে, এবং অনেক জমজমাট হচ্ছে আজকে ভূত FM। আপনাদের ইমেল পাচ্ছি, রুহুল আমাদের ইমেল করেছেন মারুফ, শাকুর, ফাহিম, জেমস ইমেল করেছেন আমাদেরকে, প্রিন্স রাহাত, হাবিব সাগর, আল হিজবুল বাহার, এছাড়া আমাদেরকে খুশরু SMS আমাদেরকে ইমেল করেছেন শামসু তোহা রয়। আচ্ছা, আমাদের SMS করেছেন হাবিব সাগর, আবারও ইমেল করেছেন ফয়সাল স্কাই MS, আচ্ছা স্কাই এটা হচ্ছে মেসেজ হবে বোধহয়। আরিফুল হক আমাদের ইমেল করেছেন, মাহি ইমেল করেছেন আবু কালাম আজাদ, এছাড়াও আচল রহমান, তাছাড়াও আমাদের ইমেল করেছেন রিদ সহ আরো অনেকেই। সো যারা ইমেল করছেন তাদের ঘটনাগুলো অবশ্যই আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। আর আপনাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, ভূত FM @radiofurti.fm। আর SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আমরা চলে যাবো আবার ভৌত স্ট্রিমের কাছে, যাই না? দিস ইজ স্টোরি যেটা আমাদের একদম প্রথম দিককার স্টোরি, যখন আমরা জাস্ট ইনভেস্টিগেশন শুরু করেছি। আচ্ছা, তো তখনও আমরা মানে এখন তো অনেক কিছু ভেবে চিন্তে যাই, তখন অত কিছু ভাবনা চিন্তা করতাম না আর কি। আচ্ছা, তখন আমরা একটা ঘটনা শুনেছি, মানে সুমন ভাই আমাদেরকে বলেছিলেন যে একটা স্কুল আছে একটা জায়গায়, যেখানে অ্যাপারেন্টলি 71-এ ওই যখন ছুটির ঘন্টা হলো তখন বাচ্চারা যখন বেরোচ্ছে, প্রাইমারি স্কুল টাইপের, তখন কয়েকটা বাচ্চাকে ওই হঠাৎ করে পাকিস্তান আর্মি আসে, ওরা ধরে রাখে। আচ্ছা, ধরে ওখানে বন্দি করে রাখে, বেসিক্যালি বন্দি করে রাখে, বিকজ ওদের ফ্যামিলি যারা ছিল গ্রামে, ওরা বিশ্বাস করতো যে ওদের ফ্যামিলির সাথে মুক্তিযুদ্ধের টাই আছে, সো ওদেরকে পেশায় ফানানোর জন্য ওই বাচ্চাগুলোকে আটকে রাখে। তো লাস্টে ওই মুক্তিযোদ্ধারা গিয়ে দে রেস্কিউড দ্য কিডস, কিন্তু একটা ছেলে মারা যায়। আচ্ছা, একটা ছোট ছেলে মারা যায়। তো প্রাইমারি স্কুল কত বড়ই হবে, পিছি বাচ্চা একটা। সো ইটস ভেরি ট্র্যাজিক স্টোরি। তো এখন যেটা হয়েছে যে ওখানে নাকি এরপর থেকে রাতের বেলা ওই যে রুমে ছেলেটা মারা গেছিল, ওই রুমে নাকি ছুটির মানে ঘন্টা শোনা যায়, বেসিক্যালি ঘন্টা শোনা যায়। এটা গ্রামবাসীরা আশেপাশে যা থাকে ওরা সবাই শুনে। আর ওই রাতে ওই রুমের মধ্যে নাকি যদি কেউ যায়, মানে ওখানে যে দারুণ টাইপের থাকে হোয়াটএভার, ওখানে নাকি ওই ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ আসে, বইটাই যদি কেউ রেখে যায় বইগুলো সকালে এসে থেকে পাড়া উল্টানো, ছিঁড়া টিড়া, মানে একটু হালকা কিওটিক সিচুয়েশন থাকে আর কি। তো সুমন ভাইয়ের কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো। সুমন ভাই আমাদেরকে বললো চলো এটা আমরা ইনভেস্টিগেট করি। সো উই ওয়েন্ট, গেলাম আমাদের সব ইকুইপমেন্ট নিয়ে। ওখানে গিয়ে মজার ব্যাপার যেটা হলো যে ইউজুয়ালি আমরা যখন কোথাও যাই তখন সেটআপ টেটআপ করি, সেটআপ টেটআপ করার কিছুক্ষণ পরে সামথিং স্টার্টস হ্যাপেনিং। আচ্ছা, এখানে যেটা হলো যে আমরা ওখানে ঢুকলাম উইথ আওয়ার ইকুইপমেন্টস 10টার দিকে,
ঢোকার সাথে সাথেই সুমন ভাই জীবন দুজনই ঈদের লাইক যে এখানে কিছু একটা আছে, ঢুকেই মানে কোন টাইম ওয়েস্ট হয়নি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওই সময় আমাদের এখন যেসব ইকুইপমেন্ট আছে তখন সবকিছু ছিল না, এটা প্রথম দিককার কথা। এবং ওই সময় অ্যাকচুয়ালি সাকিব যেটা বলছিল যে আমাদের ইনভেস্টিগেশন অনেক প্রবলেম ছিল, আমরা জানতাম না কি করতে হবে, মানে কি করতে হবে, হ্যাঁ কি করতে হবে না করতে হবে। সাকিব সো ঢুকেই ওনারা বলছেন যে এখানে কিছু একটা আছে, আজকে কিছু একটা হবে। আমি আবার অ্যাজ ইউজুয়াল আমি কই না কিছু নাই, তখন সাকিব কোন অবস্থাতে কিছুই বিশ্বাস করে না, মানে সবকিছুই না আর কি। এটা জীবন ভাই একদম পুরো ওর সাথে সারাদিন ফাইট করতে করতে আমি তখন গেছি মজা আর কি, হ্যাঁ স্কুলে সারা রাত থাকবো কি মজা। তো আমি আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা ফিল করেন ভালো, সেট আপ দ্য ইকুইপমেন্ট, তারপর দেখা যাবে। তখন আমাদের ক্যামেরা ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল, তো ক্যামেরা একটাই ছিল তখন, একটা ইনফ্রারেড ক্যামেরা ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল, তো ওই দুইটাই সেট আপ করছে, আর কিছু ছিল না আমাদের। সেট আপ করে তো এখন তো আমরা অনেক কিছু করি, এখন আমরা যে এন্ট্রি এক্সিট কোথায়, কল কোথায় ছাড়া আছে, বাথরুম কয়টা, রুমের ভিতরে আর কি আছে, বাতাস কোন দিকে, অনেক কিছু, তখন এসব কিছু আমরা দেখতাম না। আচ্ছা, তখন সবকিছু ঠিকঠাক করে আমরা বসে আছি। তো বসে আছি, আর সুমন ভাইয়ের জীবন কনভিন্স যে এখনই কিছু একটা হবে। সোনাদ খুব তাড়াহুড়ো করে সেট আপ করছি, সেট আপ করে বসে আছি। তা আমরা 10টা দিয়ে গিয়েছি, সেট আপ করতে করতে এসছে 10:20, 10:30। ওকে, সেট আপ শেষ হয়েছে, সাথে সাথে উই হার্ড দ্য বেল। আল্লাহ, শেষ হয়েছে না, ঠাং 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 করে স্পিড আপ করা শুরু করলো। আচ্ছা, প্রথমে ইট ওয়াজ লাইক ঠাং ঠাং, এন্ড দেন আস্তে আস্তে ঠাং ঠাং ঠাং, লয়টা বেড়ে যাচ্ছে, একদম বিটটা বাড়তেছে। আর মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমরা তো একদম স্কুলের মধ্যে, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে অনেক দূর থেকে ঘন্টা বাজছে। আবার গ্রামের লোকজন আবার বলে যে স্কুল থেকেই ঘন্টা বাজে। আচ্ছা, এক্স্যাক্টলি কোথেকে, মানে আমাদের, মানে আমরা যেটা করলাম রুমের ভিতর পড়তেছিলাম, সো আমাদের মনে হয় না যে রুমের ভিতর থেকে আসছে, সো উইথআউট বাইরে থেকে আসছে। সো আমরা ইমিডিয়েটলি বের হয়ে গেছি। আর ক্যামেরা তো একটাই ছিল, সো ক্যামেরাটা আমরা রুমের মধ্যে রেখে গেছি, আমরা নিজেরা বের হয়ে গেছি টর্চ মর্চ নিয়ে। বের হয়ে আমরা পুরো, স্কুলটা ছোট, জাস্ট প্রাইমারি ক্লাস 1 থেকে 5 এরকম কিছু ছিল আর কি। আমরা দৌড়ে দৌড়ে পুরো সার্কিট টার্কিট দিলাম, ওই বাইরে একটা তারণ ছিল, ওরে ঘুম থেকে তুললাম। তো খুব নর্মাল আর কি, ওটা কি হচ্ছে বলছে না ঘন্টা আওয়াজ শুনছে, বলো হ্যাঁ তো সবসময় হয়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, কিন্তু কোথায় বাঁচতেছে, না তো এখান থেকেই বাঁচতেছে। তখন বললাম না এখান থেকে তো বাঁচতেছে না, বিকজ আমরা ঘন্টাটাও খুঁজে বের করছি। আচ্ছা, ঘন্টা যেখানে আছে ওখানেই আছে। আর বাই দ্য ওয়ে, ঘন্টার স্কুলের ঘন্টাগুলো যেগুলো হয় গ্রামে, যে ঘন্টা থাকে একটা, মানে ওটার মধ্যে একটা থালার মতন থাকে, ওটার মধ্যে একটা হাতুড়ি টাইপের কিছু দিয়ে পিঠায়, রাইট? সো ওইখানে কিন্তু কোনো হাতুড়ি টাইপের কিছু নাই, জাস্ট ওই শুধু ঘন্টাটা চলছে, ঘন্টাটা ওটাতে পিটাতে হবে কিছু একটা দিয়ে, রাইট? সো ওইটা অ্যাকচুয়ালি ক্লাসটা শেষ হওয়ার পর ওটা নিয়ে যায়, ওইটা নাকি অনেক সময় চুরি হয়ে যায়, ওইটা অনেকে বলে আর কি, কিন্তু ওইটা কিন্তু ওখানে ছিল না, জাস্ট ঘন্টাটাই ছিল আর কি। আচ্ছা, ঘন্টা আমরা খুঁজে বের করছি, ঘন্টা দেখি ঘন্টা জায়গায় আছে, ওটা কোনো এটা মানে ঝুলানোও নাই, ওটা ইনফ্যাক্ট একটা জায়গায় রাখা ছিল। আচ্ছা, তো ওটা ওখানে আছে, ওটা কোনো কেউ বাজাচ্ছেও না। তো ততক্ষণে আওয়াজটা চলে গেছে। সো এটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগছে, বা আমরা রেকর্ডও করছি জিনিসটা, রেকর্ডিং চেক করছি যে ঘন্টা আসছে নাকি। হ্যাঁ ঘন্টা আসছে, আচ্ছা ভালো। তো ভালো কথা, তখন আমরা উই ওয়েন্ট ব্যাক, যার পরে আবার ওয়েট করতেছি, ওই ক্যামেরা আবার ট্রাইপড দিয়ে দাঁড়াইছি আমরা। তো হঠাৎ করে, মানে ওই যে হরর মুভিতে দেখা না যে বোর্ডের উপর দিয়ে নখ টান দিলে একটা আওয়াজ হয়, কেমন যে একটা খ্যাচ, এইরকম একটা আওয়াজ, বাট হরর মুভিতে তো অনেক লাউড হয় জিনিসটা, খুব ইরিটেটিং লাগে, খুব ইরিটেটিং। এখানে এটা খুব সফট। আচ্ছা, মানে অ্যাজ ইফ খুব উইক একটা কিছু হাত একটা করছে, খুব সফট। এই আওয়াজগুলো আমরা খ্যাচ 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 এগুলো শুনতেছি। এবং ওই রুমের মধ্যে বেশ বড় একটা ব্ল্যাকবোর্ড ছিল, বিশাল, অনেক পুরনো, আছে না ওই যে কালো অনেক সাদা হয়ে গেছে ইউজ করতে করতে, আর নিচে চক ফোকা আছে। আমরা খুব টর্চ মর্চ ক্যামেরা ট্যামেরা নিয়ে বোর্ডের দিকে, কিন্তু বোর্ডে কিছু নাই। আচ্ছা, খ্যাচ খ্যাচ কিছু আওয়াজ টাওয়াজ হলো, এই হলো। আমরা আবার তখন যেটা করছিলাম যে ওই কিছু বইপত্র নিয়ে গেছিলাম। আমরা যে জায়গায় আমরা যেটা করি যে বিভিন্ন সময় আমরা রেসপন্স বের করার জন্য কিছু আইটেমস নিয়ে যাই। আচ্ছা, তো ওখানে আমরা কিছু প্রাইমারি বইটা নিয়ে গেছিলাম, বাট এট দ্য সেম টাইম ওই ঘটনা ঘটেছিল 71, আমরা গেছি 2 বছর আগে, মানে অনেকদিন পর। আমরা এখনকার প্রাইমারি বইটা নিয়ে গেছি, ওই আমার বইগুলো এখানে রাখছি। এবং হঠাৎ করে দেখি যে একটা বইয়ের ঠাস করে মলাটটা খুলে গেল, একা একা খুলে গেল। খুলে গিয়ে
আমরা তো ক্যামেরাটা হইলে ও মাই গড কি হচ্ছে এগুলো এসে, আমিও তখন বেশ কনভিন্স কিছুটা হচ্ছে। এমনি করে খুলে আর মানে একটা পার্টিকুলার পাতা এসে থামলো, তারপর আর কিছু হয় না। আমরা তো ক্যামেরাটা রেডি, এবার কিছুটা হবে, হয়তো বইটি ছিড়বে, এই নাথিংস হ্যাপেনিং। তারপর আবার খসখস আওয়াজ বোর্ডে, আবার ক্যামেরা মুভ টুয়ার্ডস দ্য বোর্ড, দেয়ার ইজ নাথিং অন দ্য বোর্ড। এইভাবে চললো, মানে বই থেকে একটা আওয়াজ আসে, বইয়ের দিকে আমরা টার্ন করি, কিন্তু বই দেখি ওই পাতা দিয়ে আছে, পেজের একটা আওয়াজ আছে না, ওই আওয়াজটা আমরা বইয়ের দিকে টার্ন করি, তারপর ওইভাবেই থাকে। তারপর আমরা দুজন দুই দিকে তাকায় থাকলাম আর কি, মানে জিবরারা বললাম তুই ক্যামেরা ধর বোর্ডের দিকে, আমরা বইয়ের দিকে তাকাচ্ছি। আচ্ছা, এটা করার পরে আর কোনো কিছুই হয় না, আচ্ছা, আওয়াজও নাই, বইও নাই। এন্ড এইভাবে চললো ফর স্লাইটলি মোর দ্যান 2 মিনিটস। এইভাবে চললো, কিছু হচ্ছে না। আমাকে ফাইন, তাহলে বোধহয় যা হওয়ার হয়ে গেছে। তখন আমরা আবার ওই ক্যামেরা ট্রাইপডে রাখলাম, পুরো ফুল রুম কভার করার জন্য বসে আছি। তো হঠাৎ করে একটা হালকা আওয়াজ আসলো, যে আওয়াজটা ওই যে বিড়াল রাতে কান্দে না, কিছুটা ওটার মতো আর কি। রাতের বেলা শুনলে বেশ ভয়ঙ্কর ভয় লাগে আর কি। সো ওটা আমরা রেকর্ড করলাম। সো ওটা এখন ওটা কি বিড়াল কাচ্ছে নাকি বাচ্চা কাচ্ছে আমরা জানি না, ওটা রেকর্ড করলাম। আমরা কথা বললাম যে এখানে কি কিছু আছে নাকি, ইফ দেয়ার সাম স্পিরিট হিয়ার, তাহলে আমার সাথে কমিউনিকেট করো, আমরা এখানে কমিউনিকেট করার জন্য আসছি। ওই আওয়াজটা আরো কয়েকবার হলো, তবে থেমে গেল। থেমে যাওয়ার পর আমরা আবার ইনভেস্টিগেট করতে বের হলাম আশেপাশে কোনো বিড়াল আছে নাকি। আমরা ঘোরাঘুরি করে আমরা কোনো বিড়াল টিড়াল পাইনি। এগুলো করতে করতে তখন বাজে হয়তো রাত 12:30 একটা, খুব ফাস্ট হয়েছে সবকিছু। আচ্ছা, ফাস্ট হয়ে গেল। তারপর আবার ওই ঘন্টার আওয়াজটা আসলো, আচ্ছা, ঠ্যাং 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 ঘন্টাটা আসলো, এসে আবার মিলিয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আরো 1 ঘন্টা ছিলাম ওখানে, 2টা পর্যন্ত। আরেকটা, হ্যাঁ এরকম একটা কিছু। তারপর কিছু হয়নি, নাথিং হ্যাপেন। আর ওই যে ওই আওয়াজের ব্যাপারটা যখন আসছি, আরেকটা উইয়ার্ড একটা নয়েজ হচ্ছিল, মানে কিছু ভাঙার আওয়াজ, কাঠের মানে মট টাইপের, টাক টুক এই টাইপের কিছু আওয়াজ ছিল, যেটা আমরা কোন অবস্থায় এই আওয়াজটা নিয়ে, মানে অন্যান্য বিড়াল কান্নার আওয়াজের চেয়ে এই আওয়াজটা বেশি ডিস্টার্বিং ছিল। মানে শুনে মনে হয় কি যে কেউ কোন একটা খুব কাঠের অনেকগুলো টুকরো উপর দিয়ে কেউ যদি হাঁটে, মানে কেমন জানি উইয়ার্ড একটা মট একটা আওয়াজ। এই আওয়াজটা আমাদের অনেক ভুগিয়েছে, এটার জন্য আমরা ইনফ্যাক্ট অনেক জায়গায়, মানে এখান থেকে এখানে গেছিলাম, আমরা হেঁটে, মানে উই ওয়্যার ফলোইং ইট ফর সাম টাইম। হ্যাঁ, মানে এটা নিয়ে এটা অনেক কাহিনী। বাট আওয়াজটা নর্মালি যদি আমরা শুনি মনে হবে যে এটা খুব নর্মাল একটা আওয়াজ, কিন্তু পার্টিকুলার ওই সময় ওই এনভায়রনমেন্টে কেন জানি আওয়াজটা ভালো লাগছিল না। এবং এই আওয়াজটা নিয়ে আমিও অতটা ইয়ে করিনি, সাকিব অতটা পাত্তাই দেয় না। এবার জিবরান এটা নিয়ে অনেক লাফেছে যে এই আওয়াজটা কিসের। আমরা প্রথমে, এটা হচ্ছে কি প্রথম দিককার ইনভেস্টিগেশন, তো তখন আমরা অত এক্সপিরিয়েন্স ছিলাম না। আচ্ছা, সো বাট পরে এখন যদি হতো তাহলে ডেফিনেটলি আমরা অন্যভাবে হ্যান্ডেল করতাম। বাট এই আওয়াজটা নিয়ে অনেক উল্টাপাল্টা অবস্থা হয়েছিল, মানে আমরা একবার আলাদা হয়ে যাই, আবার এটা নিয়ে অনেক কাহিনী ছিল। পরে এখন আমরা এটা নিয়ে অনেক, এই গল্পটা নিয়ে আমরা ওরকম আলাপও করি নেই। এটার আরেকটা কারণ হচ্ছে যে এইটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলাপ করার কথাও না, রাইট? মানে এটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। পরে আমরা যেখানে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, ওইখানকার গ্রামের যে একটু মাতবর টাইপের একজন থাকে, উনি বেশ এটা নিয়ে অনেক প্রবলেম করছিল আমাদের সাথে। এটার পর অনেক দূর গিয়েছিল আর কি ঘটনাটা, খুব বাজে একটা জায়গায়, যে কারণে আমরা এটা নিয়ে কোন রকম কখনো কথা বলি নাই। আর আমাদের ইনভেস্টিগেশনও ইনকনক্লুসিভ ছিল আর কি actually. Okay, so we came back with a lot of evidence. We came back with some মারাত্মক ঘটনা। বইটা করতেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল যেটা আসার পরে বের হয়েছে। What we did was, আমরা তো ওই ব্ল্যাকবোর্ডের ভিডিও করেছিলাম, তো তখন আমরা অনেক নিউ ছিলাম। এখন হলে যেটা করতাম, we would have taken pictures, একদম লাইক স্টিল পিকচার্স দিতাম। তখন স্টিল পিকচার নেই। আমরা ভিডিও করে নিয়ে আসছি। আসার পরে সুমন ভাইয়ের মাথায় ঢুকছে যে স্ক্র্যাচিং আওয়াজ হয়েছে, আমাদের মনে হচ্ছে ব্ল্যাকবোর্ড থেকে আসছে, আমরা ব্ল্যাকবোর্ড থেকে আসছে। মানে এখানে নিশ্চয়ই কিছুটা হয়েছে যেটা আমরা ওখানে অন্ধকারে টর্চ দিয়ে দেখি নাই। সুমন ভাই তারপরে ওইটাকে অনেক কন্ট্রাস্ট ইয়ে করছে আর কি, খেলছে আর কি ওই ফুটেজটা নিয়ে, মানে সিএমওয়াই কে ওইটারে ইয়েতে আইনা অনেক কিছু করছে। করার পরে একদিন আমাদের ফোন দিয়েছে যে তোমরা আসো, একটা কিছু বোধহয় পাওয়া গেছে। সো আমরা গেছি, যার পরে উনি একটা মানে অনেক ট্রিটের একটা ছবি বের করছে, মানে কালার টালার কন্ট্রাস্ট করে। সো দেয়ারস আ বোর্ডের নিচের দিকে টুয়ার্ডস দ্য লেফট সাইড, নিচের দিকে টুয়ার্ডস দ্য লেফট সাইড কি জানি একটা
মানে আঁকা টাইপের আর কি। আচ্ছা, মানে খুব ফেইন্ট ভাবে দেখা যাচ্ছে। তাই বললাম যে এটি তো সময় বলে যে জিনিসটা মানে দেখে কিছু কি মনে হচ্ছে, প্রথমে মনে হচ্ছে জাস্ট একটা মানে কি একটা মানে স্কুইগল টাইপের আর কি, এটা কোনো ইয়ে না, মানে কোনো ওয়ার্ড না। তো সময় বলছে একটু ভালো করে দেখো তো এখানে কিছু মানে ক্যান ইউ সি এনিথিং এটার মধ্যে, বিকজ আমার মানে না উনি প্রথমে কিছু বলেন, উনি বলছে তুমি ভালো করে এটা দেখো। তো ওটা দেখেই প্রথমে আমি জীবন বললে যে না এটা কোথেকে আসলো, সেটাই তো, এটা কোথেকে আসলো। সময় বলছে না এটা এখানে ছিল, এটা আমরা অন্ধকারে দেখতে পাইনি। আচ্ছা, আর আমরা যেটা করি আমরা দিনের বেলা ফেরত যাই না, ওই রাতে যখন চলে আসি আমরা চলে আসি। সো ওটা দিকে কিছুক্ষণ থাকার পরে তখন হঠাৎ জীবন বলে কি দোষ এটা দেখতে তো ওটা লেখার মতো লাগছে। আমি বলছি যে লেখার মতো লাগছে মানে, বলে না দেখ ইট লুকস লাইক আ লেটার, দুইটা লেটার মতো লাগছে। তারপরে আমরা ও বলার পরে পাওয়ার অফ সাজেশন, ও বলছে আমার হ্যাঁ তাই তো লেটার মতো লাগছে। তারপরে আমি বলছি দোষ আর কিছু বলিস না। আসল ভাই বলছে হ্যাঁ এটা ডিসকাস করো না, দুইজন দুইটা মানে নিজেরা নিজের চিন্তা করো কি লাগতেছে, এন্ড দেন ইন্ডিপেন্ডেন্টলি বলো যে এটা আমার কাছে এটা লাগতেছে, বুঝছো, ডিসকাস করে বলো না। আচ্ছা, তখন আই ওয়াজ লাইক শুনো ইট লুকস লাইক দ্য ওয়ার্ড ছুটি। ছুটি? হ্যাঁ, আচ্ছা, ইট লুকস লাইক দ্য মানে এমন ভাবে লিখছে যে তুমি অ্যাটলিস্ট 2 মিনিট ধরে তাকায় বুঝবে না যে এটা ছুটি। আচ্ছা আচ্ছা, বাট অনেকক্ষণ তাকায় থাকলে চিন্তা করতে থাকলে ইট জাস্ট জাম্পস আউট। অনেকক্ষণ পর বুঝলাম যে এই প্যাটার্নটা আসলে বাংলা 6 রসুকার টয় রসুকার। আচ্ছা আচ্ছা, এই উইয়ার্ড জিনিসটা হয়েছে এমবেডেড করা, মানে শেষের এক মিনিট হয় না এক টানে রেখা। হ্যাঁ, ইটস নট লাইক পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম এক টানে লেখা। হ্যাঁ, মানে ইটস লাইক 6 লিখে ওইটার উপরেই টয় রসিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং খুব সুন্দরভাবে লেখাটা, মানে লেখাটা খুব আমরা যদি বাম হাতে এখন যদি লিখতে চাই যে টাইপের হবে ওরকম। ঘটনা কিন্তু এখন শেষ হয় নাই, ঘটনা আমি বুঝতে পারছি, কারণ ঘটনা এখন শুরু হয়েছে। হ্যাঁ, একদম একদম। ওয়েল, আমরা যখন ভিডিও ফুটেজ নিয়ে যখন বাসায় বসছি, ভিডিও ফুটেজ নিয়ে বাসায় বসার পরে ভিডিও ফুটেজগুলোর মধ্যে একটা প্রবলেম, মানে একটা নয়েজ, মানে কি একটা সে যেখানে আমরা ক্যামেরা ধরছি ওখানে ক্যামেরাতে একটা প্রবলেম দেখা গেছে আর কি, মানে মাঝখানে একটা দাগ টাইপের একটা জিনিস। আচ্ছা, ফুটেজ যখন প্রথম দিকে ছিল তখন ইট ওয়াজ ফাইন, পরের দিকের ফুটেজ গুলোতে এরকম আমরা কোনো মতেই ধরতে পারতেছি না জিনিসটা কি। ইনফ্যাক্ট তখনও সাকিব জিবরান হচ্ছে বাসায়, আমি তখন ওদের যখন ডাকাইছি, আলটিমেটলি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শেষে আমরা ফিগার আউট করছি যে আমরা যে ভিডিওতে যেই মানে নয়েজটা দেখতেছি সামনে একটা প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে। আচ্ছা, আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে সাদা একটা দাগ ছিল, যে কারণে ভিডিওর মধ্যে সব জায়গায় সাদা সাদা একটা জিনিস দেখা গেছে, এবং ওটা হচ্ছে একটা চকের দাগ। আচ্ছা, ব্ল্যাকবোর্ডের মধ্যে যে চক আঁকে, চক দিয়ে আমরা যে লিখি, এই চক, এবং এই চক ওখানে কোথাও কোন রকম চক ছিল না। আচ্ছা, এবং ওই চকের দাগ দেখার সাথে সাথে আমরা ক্যামেরা চেক করছি, ক্যামেরার মধ্যে কিছু নাই, কোনো চকের দাগ নাই। আমরা যখন ডাম করছি তখনও তো আমরা চকটক দেখিনি, দেখলে আমরা বুঝতে পারতাম। আমাদের ক্যামেরার ব্যাকটার মধ্যে আরেকটা কম্পার্টমেন্ট থাকে, ওই কম্পার্টমেন্টের মধ্যে টেপ থাকে, টেপের কম্পার্টমেন্ট দেখছি ওখানে কিছু নাই, কোথাও কোনো চকের কোনো আলামত নাই। সবচেয়ে মজা মানে কি, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তখন আমাদের মাথায় একটা জিনিস আসলো, আমরা দোকান থেকে এক গাদা চক কিনলাম। আচ্ছা, বড় বড় চক কিনে আমরা চকগুলো ভাঙা শুরু করলাম। আচ্ছা, এবং গেস হোয়াট, এটা কিসের আওয়াজ? আমরা যে মট আওয়াজগুলো শুনছি, চক ভাঙার আওয়াজ ছিল। এক্স্যাক্টলি, চক ভাঙার আওয়াজটা শুনছো না রাসেল? জানো না কিরকম? হ্যাঁ, আমি একদম একদম এখন একসাথে যদি তুমি চক যদি মুড়া মানে ধরে ধরে ভাঙতে থাকো, একদম একটা ইউনিক একটা আওয়াজ আছে, দ্যাট ওয়াজ দ্য নয়েজ। আমরা ওই দিন এই আওয়াজটা শুনছি, বাট ওইখানে কোথাও আমরা কোনো চকের আলামত পাই নাই, এই হয় নাই। আমাদের এই জিনিসের পরে এটা যদি অথরিটি জানে ওদের মেরেই ফেলবে, বাট আমরা আবার ব্যাক করছিলাম। আমরা আবার ব্যাক করছি ইনভেস্টিগেট করতে, না আমরা ওই ব্ল্যাকবোর্ডের ওই যে লেখা যেটা আসছে, তখন তো অন্ধকার, আমরা এবার গেছি দিনের বেলা যাওয়ার পরে আমরা পুরা ওখানে খুঁজছি
যে কি আছে না আছে, এবং আমরা যে গেছি এটাও গেছি কিন্তু বেশ অনেকদিন পরে, সাথে সাথে আমরা যাইনি। আচ্ছা, ওই সময় বললাম না যে বেশ একটা প্রবলেম হয়েছিল, আমরা ওই মানে গ্রামবাসীরা একটু উত্তেজিত হয়ে গেছিল। তারপরে অন্য অন্য ধরনের কানেকশন ইউজ করে আমরা গেছিলাম, এবং আমরা বলছি আমরা এখানে থাকবো না, আমরা জাস্ট 1 ঘন্টার জন্য যাবো। 1 ঘন্টা না, আমরা ছিলাম আলটিমেটলি 3-4 ঘন্টা। এবং ওই ছুটি লেখার যে ছুটি লেখাটা ওই যে কোথায় আছে কি মানে যে জায়গায় ইয়ে করা, আমরা আলটিমেটলি যেটা বোঝা গেছে সেটা হচ্ছে যে কেউ যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে মানে খুব জোরে খামচি দিয়ে যদি ছুটিটা লিখতো, লেখার পরে তারপরে যদি চক দিয়ে যদি ওই জায়গাটা ঘষে, যেই জায়গাটাতে গর্ত হয়ে গেছে ওখানে কিন্তু ওই চকের পুরো আটকা যায়। একদম একদম ব্যাপারটা ওরকম। হ্যাঁ, এবং ওরকম। এবং আরেকটা উইয়ার্ড জিনিস আমরা দেখছি, খামচি দিয়ে লেখা ওই বোর্ডের মধ্যেই। আমাদের তো স্টিল ছিল, আমরা তো ভিডিওতে ইয়ে করছি, সো ওই জায়গাটা আমাদের পাই নাই। ওই কথাটা খুবই সিম্পল কথা, কিন্তু খুব স্কেয়ারি লাগছে আমাদের কাছে। সেটা হচ্ছে পানি খাবো, সুন্দর করে লেখা পানি খাবো। এবং এটা কেন ভয় লাগছে আমরা জানি না, ওইটা দেখে না দিনের বেলা আমাদের ওইটা দেখে খুব ভয় লাগছে। এবং আমরা যখন পরে যখন এটা নিয়ে আরো ইনভেস্টিগেট করছি, ওখানে না গিয়ে আশেপাশের লোকজনদের সাথে কথা বলে, বাচ্চাদের আটকে রাখছিল, অনেক বাচ্চা নাকি চিৎকার করছে পানি খাবে। এবং যেই ছেলেটাকে মারছে মানে মারা গেছিল যে বাচ্চা ছেলেটা, ও নাকি পানি পানি বলে অনেক চিৎকার করছিল। না, আর বেসিক্যালি বাচ্চারা স্কুলে যদি মজা করেও যদি কিছু লেখে না, তাহলে এই পানি খাবো বা এই টাইপের কিছু লেখে না। এক্স্যাক্টলি, তারা অন্যান্য জিনিস লেখে, পানি খাবাটা খুবই উইয়ার্ড লাগছে একদম। এবং হাতে এটা একটার উপরে মানে পানিটা ঠিক আছে, বাট খাবো লেখাটা হচ্ছে কি ওই যে একটার উপরে আরেকটা টাইপের, মানে খুব অ্যাজ ইফ খুব কম একটা জায়গার মধ্যে বসে জিনিসটা। এবং সুমন ভাই, ছুটি কথাটাও কিন্তু বেশ অদ্ভুত, মানে খুবই অদ্ভুত টাইপের, কিন্তু একটা মানে কেমন যেন একটা মিনিং আছে এটার, মানে মনে হচ্ছে যে কেমন যেন জীবন থেকে ছুটি নিয়ে নিল নাকি, মানে এরকম ধরনের একটা ব্যাপার আছে এটার মধ্যে। ছুটি কথাটা আমার কাছে কিন্তু খুব অদ্ভুত। আমাদের ব্যাপারটা ছিল প্রথম দিকে তো আমরা তখন যেটি পাইতেছি ওইটাই আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছিল, বাট এখন আমরা এরপরে আমরা অনেকবার আফসোস করছি যে আমরা যদি এখন যেতাম, এখন যদি আমরা এখানে যেতাম তাহলে কিছুটা নিয়ে আসতে মানে অনেক সুন্দর মতো আমরা ইনভেস্টিগেশনটা শেষ করে আসতে পারতাম। ইনফ্যাক্ট মানুষজন চেঁচামেচি করতাম, আমরা জানতোই না, আমরা খুব সুন্দরভাবে করতে পারতাম। বাট ওইটা এত সেন্সিটিভ একটা ব্যাপার ছিল, আর একটা বাচ্চা একটা ছেলে মারা গেছে, তো ওইটা এমনি অনেক বেশি। আমরা ইনফ্যাক্ট ওই যেটা আমি প্রথমে এই জন্য বলে নিছি যে এটা আমাদের প্রথম দিককারই আমরা কিছু জানতাম না, বিকজ আমরা ওই বাচ্চাদের ব্যাপারটা হলে আমরা একটু এসব সেন্সিটিভ ভাবে ডিল করি, অথবা আমরা ডিল করি না, মানে আমরা জানি না হয়তো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটা রিয়েলাইজেশন হচ্ছে, ইনফ্যাক্ট এই ইনভেস্টিগেশনের পরে উই ডিসাইডেড যেমন এটা আমরা জীবনে টিভিতে দেখাতে পারবো না, বিকজ একটা হচ্ছে ওই গ্রামের দে হ্যাভ প্রবলেমস, এটা একটা। ওরা যদি জানতো না আমরা কিভাবে করতাম, তাহলে ওরা জীবনে বুঝতো না ওদের গ্রাম নিয়ে। সেটাই এখন তো ওরা জানে, এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে যে আমাদের তো ফরম্যাট হচ্ছে যে আমরা একটা গল্প দেখাই তারপর ইনভেস্টিগেট করি, কারণ এইটার গল্প দেখাতে গেলে আমার যে বাজেট লাগবে, মানে পাকিস্তান সৈন্য, একদম একদম মারামারি, মুক্তিযুদ্ধ মানে বহুত কিছু আর কি। আর মুক্তিযুদ্ধ ইজ এ ভেরি সেন্সিটিভ টপিক, ওটা নিয়েও যা তা একটা দেখাই দিলাম কি বলছে। কিন্তু মানে আমার যেটা মনে হয় এটা ফিল্ম হয়ে যেতে পারে একদম, মানে পুরোপুরি একটা ফিল্মের গল্প। এটা ফিল্ম তো এখন করছি না, এখন ভৌতিস করছি। সো 2012 মানে ভৌতিসটা সবকিছু নিয়েই কিন্তু একটা ফিল্ম হতে পারে আসলে, সত্যি কথা বলতে। ওটা আসছে, ভৌতিস দ্য মুভি ইজ কামিং sometime in the next 3 years. হ্যাঁ, কিন্তু আমরা তো মানে ওটা হলে আরো বেশি করে হবে, মানে দেখা গেল যে না, মানে অবশ্যই ডিসেম্বর আগে রিলিজ দিতে হবে মুভিটা, ডিসেম্বর আগে রিলিজ দিলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের আরেকজন গেস্ট আছে, আমরা তার সাথে একটু কথা বলি। তার কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো একটু আমরা শুনে ফেলি। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনারা আমাদের যারা ইমেল করতে চান ইমেল করতে পারেন। সেই ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আর অবশ্যই ইমেলের সাথে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। কি নাম আপনার? আমার নাম সুমন। সুমন, বলেন আপনি আপনার যে ঘটনা, সেই ঘটনাগুলো বলেন। সুমন নাম বলে খুব হাসছে। আচ্ছা, ওটা কিন্তু আমি না। হ্যাঁ, সেটাই এটা অন্য সুমন। আমার যে কাহিনী বেসিক্যালি সেটা হচ্ছে আজ থেকে প্রায় 5-6 বছর আগে। আচ্ছা, তো সেটা আমি তখন আমার নানুর বাড়িতে থাকতাম, এবং আমাদের দেশের বাড়ি হচ্ছে জয়পুরহাটে, এবং আমার নানুর বাড়িতে হচ্ছে ফরিদপুরে কানাইপুরে। আচ্ছা, ওখানে আমি জয়পুরহাটে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে নানুর বাড়িতে চলে আসি। আসার পরে এখানে আমার নানুর ইচ্ছা ছিল যে আমি যেন মাদ্রাসায় পড়ে অনেক বড় কিছু একটা হতে পারি, এই ধরনের কিছু একটা। তারপরে আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম, তো 1 ইয়ার আমি খুব ভালো মতনই ছিলাম ওখানে, কোনো প্রবলেম হয় নাই।
জাস্ট আমি তারপর ওখানে পড়তেছি। তো আমাদের মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল, রানা নাম, সে একদিন আমাদেরকে বলল যে ওখানে কানাইপুর থেকে 10-12 কিলোমিটার দূরে একটা রাজবাড়ি আছে, এই টাইপের একটা, ওখানে নাকি একটা আন্ধার কোঠা আছে নাম জায়গা, মাটির নিচে 7টা তালা আছে। আচ্ছা। তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা নিচে নাকি কেউ ঢুকতে পারে না। ঢাকা থেকে নাকি অনেক লোক গিয়েছিল ওখানে, কিন্তু কেউ ঢুকতে পারে নাই। 3 তালা পর্যন্ত যাওয়ার পর নাকি তাদের লাইট সব অফ হয়ে গেছিল। আচ্ছা, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। তারপর আমরা খুব ইন্টারেস্টিং হলাম এটা নিয়ে, চলো আমরাও যাব। কবে যাব? শুক্রবারে যাব। শুক্রবারে বন্ধ ছিল মাদ্রাসা। তারপর আমরা এখন শুক্রবারে ওখানে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর আমরা ওখানে যেয়ে পৌঁছলাম প্রায় 11:30টার দিকে। একদম যে দেখি সুশ্রাবণ নীরবতা গ্রামটা, কোনো মানুষজন দেখতেছি না। একটা চায়ের দোকান দেখলাম আশেপাশে, তো ওখানে গিয়ে বসলাম। দেখি একটা বৃদ্ধ লোক চা বানাচ্ছে। বললাম যে চা দেন আমাদের 5টা। বলছে তোমরা এখানে কোথা থেকে এসেছো? বললাম যে আমরা তো কানাইপুর থেকে আসছি। তো এখানে কি করতে আসছো? বলছে আমরা যে এখানে একটা যে আন্ধারকোঠা আছে ওটা দেখতে আসছি। আন্ধারকোঠা তো এখনো আছে? হ্যাঁ এখনো আছে, কিন্তু ওটা আমি গত বছরে আমি গেছিলাম আমার নানার বাড়িতে, কিন্তু ওখানে যাই নাই। আমি শুনছি ওটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখনো পুরোপুরি ভাঙা হয়নি। ওকে। তারপরে এখন বৃদ্ধ লোকটা বলতেছে যে এই জায়গাটা ভালো না, তোমরা চলে যাও। সে না, আমরা শুধু জাস্ট আধা ঘন্টা। তার মানে গ্রামবাসীও জানে যে জায়গাটা খুব সুবিধা না? হ্যাঁ, গ্রামবাসীরা ওখানে মানে আশেপাশে কোনো বাড়ি ঘরও হয় নাই, মানে কিছু কিছু বাড়ি আছে, কিন্তু জায়গাটা খুব বাজা টাজা টাইপের, মানে অনেক জঙ্গল এরকম। আচ্ছা। তারপরে আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর তারপর দেখতেছি যে অনেক বড় বাড়ি, অনেক জঙ্গল আছে, বড় বড় রুম। তারপরে আমার যে ফ্রেন্ডটা ছিল রানা, সে মানে আগে কয়েকবার গিয়েছে ওই জায়গায়, সে আমাদেরকে বলতেছে এটা এই রুম ছিল, এটা এই রুম ছিল। দিনের বেলাতে? হ্যাঁ, দিনের বেলাতে, তখন 11:30 বাজে। তারপরে আমরা যখন চতুর্দিকে ঘুরলাম, ঘোরার পর এমন একটা জায়গা আসলাম যে মানে মাঝখানটা একদম বাড়িটার 4 সাইড দিয়ে রুম গুলো এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা। ওখানে এসে আমরা দাঁড়াইলাম। দাঁড়ার পর আমরা সামনে মুভ করে সবাই দাঁড়ায় আছি। তখন আমার এক ফ্রেন্ড ছিল সবুজ, সে আমার ডান হাতটা চেপে ধরছে। বলে সুমন, কি? পিছনে তাকাও। কি হয়েছে? তাকাও না। তাকাইলাম, দেখি একটা বৃদ্ধ মহিলা, 70-80 বছর বয়স হবে, মানে ওই যে গোবর আছে না, গরুর গোবর, ওইটা হচ্ছে দেওয়ালে মানে চাপড়ি বানায়, ওটাতে জাল দেওয়া হয়, ওইটা দিচ্ছে। তারপর আমি আগে এগিয়ে গেলাম, যা বললাম যে বুড়িমা কি খবর, এখানে কোথায় থাকেন? কোনো অ্যান্সার নেই। বলছে যে এখানে কি আন্ধারকোঠা আছে? বলছে তোমরা কোথা থেকে আসছো? বলছে আমরা তো কানাইপুর থেকে আসছি। এখানে কেন আসছো? এই জায়গাটা ভালো না, চলে যাও। বলছি আমরা তো জাস্ট 5 মিনিট শুধু দেখে চলে যাবো। বলছি না চলে যাও। তখন তার চোখ দেখে মানে আমাদের 5টা ফ্রেন্ডের যা কি অবস্থা হয়েছিল, যে এতটা ভয় জীবনও পাই নাই। তাকানোর মধ্যে একটা ব্যাপার ছিল, তাকানোর ভাবটা এবং চোখ দুটা সম্পূর্ণ লাল, এবং দিনের বেলাতে তাও অবিশ্বাস্য, যেটা ভাবা যায় না। তারপরে এখন আমরা বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমি বললাম যে প্যাক আপ, চলে যাই। তারপরে যখন বাইরে হলাম, তখন যে আমাদের এক ফ্রেন্ড বলতেছে আরে দূরে কিছু না, চলো ওই পিছনে একটা রাস্তা আছে ওটাতে যাবো। তো আবার ঘুরে পিছন দিয়ে আসলাম, যে আসছে যখন দেখে যাই কি আছে। ঢোকার পর একটা সিঁড়ি পেলাম। সিঁড়িটা পাওয়ার পর সিঁড়িতে আমরা উপরে উঠলাম, 2 তলায় উঠলাম, এবং প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমে অ্যাডজাস্ট দরজা আছে। আচ্ছা, যে একটা রুম থেকে পুরাটা রাজবাড়িটা পুরাটা সম্পূর্ণটা ঘুরে দেখা যাবে, এবং অনেক লতা পাতা আছে, মাথা নিচু করে যেতে হয় কোনো কোনো রুমে। তো একটা রুমে পৌঁছালাম। পৌঁছার পর বলতেছে এটা রাজার থাকতো, এখানে রাজারানী থাকতো, এখানে রাজার মেয়ে থাকতো, এরকম এরকম টাইপের। তারপরে আমার যখন একটা রুম, আমি মানে এমন একটা রাস্তা ছিল যে রাস্তাতে একজন করে ক্রস করা যাবে, মানে 2 জন যাওয়া যাচ্ছে না, মানে সরু চিপা একটা রাস্তা, মানে আর সব জঙ্গল আছে। তারপরে আমরা যখন যাচ্ছি, আমি সবার পিছনে ছিলাম। তো আমরা যখন সবাই 5 জনে যাচ্ছি, 4 জন একটা রুম ক্রস করছে, মানে আমি ওই রুমটা এখন ক্রস করি নাই। আচ্ছা, তখন দেখি যে আমার এই নখটা, তর্জনী নখটা, মানে এই নখটাকে যেন ধরছে হাত দিয়া, এবং হাতটা খুব ঠান্ডা ছিল। ধরার পর আমি এখন পিছনে তাকাইছি, দেখি যে 10, 12, 11 এরকম বছর একটা পিচ্চি মেয়ে, মানে লাল একটা ফ্রক পরে আছে, আমার দিক তাকিয়ে হাসতেছে। আমার বয়সও তত তেমন বেশি না, আপনার 13, 14, 15 এরকম। তারপরে আপনার আমি তাকাই আছি, আমার দিকেও তাকাই আছে। আবার আমার ফ্রেন্ড দিকে তাকাই, দেখি যে তারা চলে যাচ্ছে আমাকে ছেড়ে। আমি তাদেরকে ডাক দিলাম, এদিকে আসো। তারপরে মেয়ে আমাদের তাকাই আছে। আমি বলছি তুমি এখানে কি করো? বাসায় যাও, পিচ্ছি মেয়ে। তাকায় আছে আমার দিকে।
তারপর আমার বন্ধুরা আমাকে পাচ্ছে না, তারপর তারা আবার ব্যাক করছে। ব্যাক করার পর আমি কয়েকবার চেষ্টা করছি তার হাতটা ঝেড়ে ফেলার জন্য, বাট এত শক্ত করে ধরে আছে আমি হাতটা মানে ঝাড়িতে ফেলতে পারতেছি না। তারপরে যখন আমার ফ্রেন্ডরা চলে আসছে আমার কাছে, দেন সেই সময় আমি এমন জোরে ঝাড়ি মারছি যে আমার হাত থেকে আমার হাতটা ছেড়ে গেছে, ছুটে গেছে। তারপরে বললাম কি হয়েছে, যে একটা মেয়ে দেখলাম। কই দেখলি? যে আমার হাত চেপে ধরছে। তাই নাকি? চল পালাই। তারপর তো আবার অন্য রাস্তা দিয়ে আমি বের হলাম, বের হয়ে ওখান থেকে মানে সঙ্গে সঙ্গেই চলে আসছি, আন্ধার আর দেখি নাই, ঠিক আছে, ওই রুমের কাছে যাইনি আমরা। তারপরে চলে আসার পর বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর দেখি যে আমার আঙুলটা ফুলে গেছে এবং সম্পূর্ণ এখানে 4টা নখের দাগ, মানে একদম ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে। আমাকে এসে বললাম দেখো তো এটা কিসের দাগ? বলছে তো কে ধরছিল হাত? আমার একটা ফ্রেন্ড ধরছিল। যে আমরা ধরে নাকি কেউ, লাল হয়ে গেছে এবং সারাটা রাত মানে নখের যন্ত্রণা আমি ঘুমাতে পারি নাই। তারপরে এখন সকালবেলা চলে গেলাম মাদ্রাসায়, যাই হুজুরকে বললাম যে হুজুর এই ঘটনা ঘটছিল। আর কাউকে বলছো? না কাউকে বলি না, আম্মুকে বলছি। আর কাউকে বলো না, তুমি বাসায় যাও, আমি রাতে তোমার বাসায় যাব। তারপর ক্লাস করার পর আমি যখন বাসায় আসবো 3টার দিকে, আমার বন্ধুরা বলতেছে আজকে পিকনিক আছে, তুমি থাকো, আমরা 10-12 জন আছি, কেউ নাই হোস্টেলে, পিকনিক করবো, তুমি থাকো। আমি তোমাকে তো বড় হুজুর বলছে চলে যেতে। আমি বললো যে তুমি জানো পিকনিক না করতে পারো, এই জন্য তোমাকে চলে যেতে বলছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি থাকবো। তারপরে আমরা 1টা পর্যন্ত অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর তারপরে সবাই মাত্রই শুইছি। সেই সময়টায় আমি বললাম ঠিক আছে তোমরা থাকো, আমি একটু বাথরুম থেকে আসি। তারপর দোতলা থেকে নিচতলায় নামলাম। নামার পরে তারপর যখন বাথরুমের দিকে মানে বাথরুমে গেলাম, যাওয়ার পর ওখান থেকে যখন বের হয়েছি, বের হওয়ার পর মানে কেন জানি আমার চোখটা আটকে গেছে একটা জায়গায় গিয়ে। দেখি যে আমাদের একদম যে মসজিদটা আছে, মসজিদটার একদম মানে কিনারে একটা পা দিয়ে এবং একটা পা হচ্ছে আমাদের মাদ্রাসার 2টা বিল্ডিং এর পাশে একটা শিমুল গাছ আছে, ওই শিমুল গাছের ঘোড়া একটা পা দিয়ে একটা মানুষ দাঁড়ায় আছে এবং বিশাল লম্বা এবং যার মুখ দেখা যাচ্ছে না, অনেক বড়। মানে আমি ওর দিকে তাকায় মানে আমি একদম মানে আমার অবস্থা শেষ। এবং তখন আমি ওখানে একদম জ্ঞান হারাই ফেলছি। জ্ঞান ফেলানোর পর তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমি আমার বড় হুজুরের কাছ থেকে শুনছি এবং আমি সেই ঘটনাটা জানতে চাচ্ছি যে আপনি সেগুলো মেল করেছিলেন এবং আপনার বড় হুজুর আপনাকে যে ঘটনাগুলো বলেছেন এইটুকু হচ্ছে মানে আমি যতটুকু জানি, যতটুকু আপনি দেখেছেন একদম রিয়েল যেটুকু। আর তারপরেরটুকু আমার ফ্রেন্ডের কাছ থেকে পরে শুনছি, ওরা আমাদের মাদ্রাসার স্টাফদের কাছ থেকে শুনছি যে সত্যি ছিল কিনা। তো আমাদের মাদ্রাসার পাশে ছিল একটা ইটের ভাটা এবং ওখানে লাইট জ্বলতো সবসময় এবং অনেক বড় একটা টাওয়ার ছিল, ওখানে লাইট ছিল। ওই লাইটের আলোতে দেখা গিয়েছিল যে আমি যখন অনেকক্ষণ আধা ঘন্টা পরও আসতেছি না রুমে ফিরে, তখন আমার ফ্রেন্ডসরা সবাই বের হয় যে কোথায় গেল সুমন। দেন তখন আমাকে খুঁজে দেখে যে আমি কোথাও নেই। তারপরে হুজুর বের হওয়ার পর দেখে যে আমি ওই শিমুল গাছের উপরে বসে আছি। আপনাদের ওখানে যে শিমুল গাছটা ছিল, শিমুল গাছটা খুব প্রকাণ্ড, মানে অনেক বড় একটা ছিল, মানে 3-4 জন মিলে সেটাকে মানে হাত দিয়ে ধরতে পারে না এরকম, এবং অনেক উঁচু ছিল, প্রায় 2-3 তলার মতন উঁচু ছিল। তারপরে যখন ওখানে থাকি, ওখানে প্রায় আধা ঘন্টা আমি ছিলাম। থাকার পর তো হুজুর টুজুর সবাই বের হয়ে অনেক দোয়া দুধ পড়ছে এবং শুনছি যে একটা হুজুর মানে গাছের চারদিকে দাগ টানার পরে অনেক আধা ঘন্টা পর আমি গাছ থেকে পড়ে যাই নিচে, মানে অর্ধেক পর্যন্ত মানে নেমে আসি এবং 30 সেকেন্ডের মধ্যে প্রায় গাছের অর্ধেক পর্যন্ত নেমে আসি। তারপর হঠাৎ করে নিচে পড়ে যাওয়ার পর আমাকে দেখা যায় যে আমার পা থেকে মাথা পর্যন্ত কপাল টপাল সম্পূর্ণ জায়গা রক্তাক্ত, মানে কেটে গেছে, কোনো জায়গায় ছিঁড়ে গেছে, পাঞ্জিয়ে পড়েছে। শিমুল গাছে তো কাটা থাকে। হ্যাঁ, কাটা থাকে, অনেক কাটা থাকে এবং গাছটা অনেক পুরানো একটা গাছ ছিল এবং ওই গাছটা মানে খুবই খারাপ একটা গাছ ছিল এবং যেহেতু মাদ্রাসার পাশে গাছ এই জন্য খারাপ ছিল। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। আমাকে তারপর রক্ত মুছা নেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ওখান থেকে নেক্সট দিন বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর তারপরে আমি মানে 2-3 দিন কোনো জ্ঞান ছিল না আমার, অজ্ঞান হয়েছিলাম। কিন্তু তারপরে আমি যখন আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি, তখন কিছুদিন পর পরে আমার প্রবলেম দেখা দেয়। কিন্তু আরেকটা কাহিনী যে আমাকে তখন মানে বাসায় নিয়ে আসার পর যে আমাদের ওখানে একটা হুজুর ছিল, পীর সাহেব বলে, ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পর উনি নাকি, আমি সেটা শুনছি পরে, যে আমার নাকি একটা পরীতে ধরছিল, মানে পরীতে আসর করছিল, যে তারপরে ওখান থেকে অনেক কিছু করার পর ওটা পরীক্ষা থেকে আমার তাবিজ করে দেওয়া হয়েছিল।
ওকে, তার মানে আপনার এই ঘটনা তো সবাই অনেকেই দেখেছিল, যে অনেকেই, এবং আমার ফ্যামিলি সবাই। গাছে উঠতে জানতেন? না, আমি গাছে উঠতে পারতাম না। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, যে আমি আম গাছে উঠতে পারতাম না, ছোট একটা আম গাছে। সেটাই, এবং এটা আপনাদের মাদ্রাসার সবাই দেখেছিল? সবাই দেখেছে, আমার ফ্যামিলি সবাই, অনেক সবাই জানে। তারপরে হচ্ছে আমি যখন ওখান থেকে, তারপরে আমি আর হোস্টেলে থাকতাম না, বাসায় চলে আসলাম। তখন আমি সম্পূর্ণ সুস্থ। ওকে, তাবিজ দেওয়ার পর আমি সম্পূর্ণ সুস্থ এখন কি সুস্থ আছেন? হ্যাঁ, এখন সুস্থ আছি, লাস্ট 3 ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে আপনাদের এই ঘটনা শেয়ার করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো একজন গেস্ট আছেন, আমাদের রেগুলার আমাদের সাথে কয়েকদিন এসে আমাদেরকে অনেক অনেক ধরনের মানে ভালো ভালো ঘটনা এক্সপেরিয়েন্সের কথা বলেছেন, কিন্তু মানে ইটস টাইম টু গো, না? জি ভাই, টাইম টু গো আজকে, মানে এটাই লাস্ট উইক আর কি। তারপর নেক্সট কবে ঢাকা আসবে এটাই শিওর না। আপনি তো মানে প্রতি বছর একবার করে আসেন। এবার অ্যাকচুয়ালি ভাইয়া গিয়ে তো অনেক কিছুই প্ল্যান আছে। ইনফ্যাক্ট এবার ভৌতিক টিমের সাথে ইনভলভ হওয়ার পর ইনফ্যাক্ট আমারই প্ল্যান আছে যে আমি নিজে গিয়া কিছু যদি পাই, তাহলে সুমন ভাই বা কারো একজনকে মেল করবো, যদি ইটস ইন্টারেস্টিং এন্ড ইফ দে ডিসাইড টু কাম টু অস্ট্রেলিয়া। বাট আপনি স্ট্রিমিং এর মাধ্যমে শুনতে পারবেন এই শোটা, একদম ওখানে বসেই শুনতে পারবেন। জি আমি ইনফ্যাক্ট আমার ফেসবুকে একটা রিকোয়েস্ট আসছে যে বাইরে থেকে কেমনে শোনা যায়। না, আমি দেখলাম যে বেশ কিছু এরকম সাইট দিয়ে দিয়েছে, যেটা রেকর্ডেড ভার্সন পাওয়া যায়, এরকম ধরনের সব দেখলাম যে আছে বেশ কিছু এরকম। সো আপনার কাছে কি আর কোন ধরনের ঘটনা আছে আজকে? ওয়েল, অ্যাকচুয়ালি গতকাল রাত্রে একটা ঘটনা ঘটেছে, বাট জাস্ট বিফোর আই কন্টিনিউ, ভাই আমার একটা ফ্রেন্ড লিসেন করছে, তাকে হাই বলতে বলছে। তার নাম হচ্ছে শোভন। তো হাই শোভন, হোপ ইউ আর লিসেনিং। হাই শোভন, আমরা সবাই বললাম একবার হাই শোভন। তো এনিওয়ে ভাই, গতকালকের ঘটনাটা বেসিক্যালি হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায়, ঠিক যার বাসায় লাস্ট উইকে যে আমি চ্যানেল চেঞ্জের ঘটনাটা বলেছি, ওই ফ্লোরেই একটা মানে ছেলে থাকে, আমার ফ্রেন্ডের কাজিন। তো মানে এটা ঘটনাটা আমার সাথে এবং জিবরান ভাইয়ের সাথে। জীবন ভাই কালকে ছিলেন তাহলে? হ্যাঁ, মানে আমি আর উনি আর কি ভিকটিম, স্যাডলি। তো বেসিক্যালি ওই ছেলেটা যখনই নিচে আসে, এন্ড এটা মানে জিবরান ভাই প্লাস আমি দুইজনাই একটা প্রেজেন্স ফিল করি সব সময়, মানে এবং এট টাইমস জিনিসগুলি দেখা দেয়, একটা কালো ফিগারের মতন দেখা দেয়, আবার মানে স্প্লিট সেকেন্ডের মধ্যে নাই, বাট ফিল করতে থাকি সবসময় আশেপাশে ঘুরতেছে। এবং ওই ছেলেটা আসলে এটা সবসময় ঘটে। তো এবং এর মধ্যে মানে অনেক সময় ওই বাসায় অনেকেই দেখেছে যে জাস্ট আলোর একটা মানে জাস্ট একটা ফ্ল্যাশ দেখে যে কোনো জায়গায়, মানে ছাদে দেখে, ওয়ালে দেখে, চোখের সামনে দেখে। আমি যেরকম একবার দেখেছিলাম আমার লাইফে, একবারই শুধু দেখেছিলাম যে আয়নায় লাইট পড়লে যেরকম হয় না, জি ওইরকম ধরনের জিনিস দেখেছিলাম। ক্যামেরার ফ্ল্যাশ আছে না, ওইরকম দেখি, ওইরকম আর কি ফ্ল্যাশটা কিছুটা। তো বেসিক্যালি স্টোরিটা মানে শুরু হয় আমাকে দিয়ে, দেন এন্ডিংটা হয় জিবরান ভাইকে দিয়ে। তো ফার্স্টলি যেটা হয় যে আমার ফ্রেন্ড বললো যে দোস্ত রুম থেকে একটা জিনিস নিয়ে কি জানি বলছো। আমি রুম থেকে গিয়ে আনার সময় মানে আমার চারিপাশে মানে মনে হচ্ছে একটা কেউ জানে মানে গরম একটা বাতাস ঘুরতেছে মনে হচ্ছে এরকম। এমনি কিন্তু গত রাতে বেশ ঠান্ডা ছিল। তো আমি তখনই মানে এবং ওই মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই ছেলেকে দেখলে আমি সুরা পড়া শুরু করি, মানে এই পর্যায়ে হিজ মানে আমার কাছে লাগে। এনিওয়ে, তো আমি সুরা পড়তে পড়তে হঠাৎ মানে বারান্দায় বসেছিলাম, তো আমি জানলার দিক তাকালাম এবং মাটিটা কিন্তু পুরো প্লেন। আচ্ছা, এন্ড দ্য নেক্সট থিং আই নো, আমি জাস্ট মাটিতে মানে ধাপ মানে পুরো চেহারা শুদ্ধা মাটির মধ্যে বাড়ি খেয়েছি, পড়ে গেছি কোনো কারণ ছাড়া। মনে হলো যে পায়ের মধ্যে একটা কিছু এসে ঠেলা দিছে আমাকে। আচ্ছা, এবং আমি বাড়ি খাওয়ার সাথে সাথে জিবরান ভাই উঠলো, উঠে মানে সেও কি বুঝতেছে না কি হলো, আমিও বুঝতেছি না আমি কেন পড়ে গেলাম। তো মানে এটার কি কোনো এক্সপ্লেনেশন পাইনি আমরা, কারণ ওই পুরো মাটিটা ফ্ল্যাট এবং আমি জুতা মানে হোঁচট খেয়ে পড়ার কোনো কারণ নাই, মানে পড়ার কোনো কারণ নাই। এটা দিয়ে কি আমাকে দিয়ে শুরু হয়েছে, এন্ড দেন মানে স্টোরি মুভস অন টু জিবরান ভাই। ওকে, জিবরান ভাই কি অবস্থা তারপরে? অনেস্টলি স্পিকিং এখনো আমি পুরো জিনিসটা বুঝে উঠিনি। আচ্ছা, যেটা হয় কি, ছেলেটা হি ডাজন্ট নো দ্যাট দেয়ার থিংস উইথ হিম, সে জানে না। আচ্ছা, হি ইজ নট ইভেন অ্যাওয়্যার। যখন আমরা বলি যে দেয়ার সামথিং উইথ ইউ, মানে এমনি দুষ্টামি করে বলছিলাম, তো তখন মানে ওই ছেলেটা উপরে থাকে, আর রেজা আর আমাদের ফ্রেন্ড ওরা দুজন আগেবার এক্সপিরিয়েন্স করে আসছে। সো আমি প্রত্যেক সময় যখন হয় তখন আই জাস্ট ইগনোর ইট, আই ডোন্ট ওয়ান্ট টু নো ওই জিনিস ব্যাপারে, ইগনোর করার চেষ্টা করি, কারণ আই এম রিয়েলি নট, তখন আমি টায়ার্ড হয়ে যাই। সো কালকে এসে দেখলাম যে যখন রেজা এই ট্রিপটা হওয়ার পরপরই দেখলাম যে থিংস স্টার্ট গেটিং মানে লিটল অফ। হঠাৎ করে দেখি আই লস মাই টেম্পার, মানে এরকম হচ্ছে। আচ্ছা, মানে আই শাউটেড আউট একটা সিম্পল কোয়েশ্চেন, এখন কি করবো, চিল্লালাম আমি, দ্যাটস নট মি।
কোশ্চেনটা করছিলাম কিন্তু আমি ঠিক আছে মানে চিৎকার করে ওকে তারপর সাথে সাথে রিয়েলাইজ করলাম সরি ঠিক আছে, সো নট এ প্রবলেম, যাও। তারপর সবাই আমরা ঘুমাতে চলে যাই। তো আমি শুয়ে আছি, আমি বারান্দায় একটা জায়গা, সো আমি সবাই রুমে গেছে, আমি বারান্দায় একটা বিউটিফুল একটা ক্রসউইন্ড, সো আমি একটা বালিশ নিয়ে আর একটা ইয়ে নিয়ে কম্বল নিয়ে আমি ওখানে শুয়ে আছি, এমনি জাস্ট ঘুমাবার চেষ্টা করছি। ঘুমাতে মানে ফজর আজান দিয়ে দিল, জোস ফজর আজান, তার মধ্যে আমি ওকে গুড, আমি ঘুমাই যাবো। এখন তো ফজর আজানের পরে নাকি কিছু হয় না, রাইট, তাই জানতাম আর কি, আমিও তাই জানতাম। স্টোরি স্টার্টস। আচ্ছা, ঘুমাচ্ছি হঠাৎ করে একটা কিবোর্ডের হর্ন সেকশন থাকে না, ঠিক লাস্ট নোটটা ধরে থাকলে যেটা হয় অনেক জোরে ঘুমাচ্ছি, হঠাৎ এত জোরে আওয়াজটা বাড়তে এমন পর্যায়ে আমি ঘুমানো তখন 10 মিনিটের মধ্যে। আর আজান ওই জায়গায় আজানটা হয় একদম অনেকগুলো একটার পর একটা আজান চলতে থাকে, একদম লাউড হয়ে একদম এমন পর্যায়ে পৌঁছালো লাইক আই woke up, দেন আমি দেখলাম একটু ঘামছি, মুখ মুছে একটু কিছু না, আবার ঘুমানোর চেষ্টা করলাম। as soon as I fell asleep, আমার বলে বোবায় ধরে, আমি জানি কেন এটা হয়, মানে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়, সাইকোলজিক্যাল নিয়ে থাকলে। আমি ঘুমাইও নি, উইদিন কত 60 সেকেন্ডস, 1 মিনিটের মধ্যে আমার পুরো বডি স্টিফ। আমি বাম পাশে শুয়েছিলাম, আমার পুরো বডি স্টিফ, আই ক্যানট মুভ, আমি নড়তে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, আমার চোখ বন্ধ, এন্ড আই ফেল্ট সামথিং ইন ফ্রন্ট অফ মি। আমি কোন রকমে আমি বলছি যে আমি দেখতেই হবে হোয়াটস ইন ফ্রন্ট অফ মি। কোন রকমে আমার, যেহেতু আমি বাঁ দিকে শুয়েছিলাম, আমার নিচের চোখটা কেন জানি একটু খোলার চেষ্টা, মানে অত প্রেশার ছিল না, এভরিথিং ইজ একদম সলিড, মানে নড়তে পারছি না। আমি চিন্তা করছি ডার্কনেস ইজ সামথিং আই ডোন্ট ওয়ান্ট এট দ্য মোমেন্ট, আর একদম হেল্পলেস। আগে যখন আমার অনেক একবার হয়েছিল এটা, যে একদম প্রেশার দিচ্ছে, তখন কি হবে আর, আই ডোন্ট কেয়ার, যা কিছু করার পর সকালে দেখা যাবে, বাট দিস টাইম ইট ওয়াজন্ট ফান। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে আরেক জায়গায়। ঠিক এটার আগে কি হয়েছিল, আমি যে 60 সেকেন্ড ঘুমাচ্ছিলাম, তখন আই ড্রিমড দ্যাট আমি ওদের সাথে ওদের রুমে দাঁড়িয়ে আছি, কথা বলছি, আমি যে ঘুমাবো এখনই মাত্র, ঠিক এটার আগে সিন ঘুমাবো। আমি দরজা একটু বন্ধ করে মানে খোলার চেষ্টা করছি, থাম করে একটা কিছু আওয়াজ হলো, and there is nothing on that other side. আচ্ছা, হঠাৎ করে ওই দরজাটা ফ্লু ব্যাক, আবার চলে আসলো, ধুম মুখের মধ্যে লাগলো। আমি রিকল করলাম, আর দরজাটা আস্তে আস্তে দেখলাম বড় হয়ে যে আমাকে পিছে ঠেলে দিচ্ছে। আমার তো ভয়, আর আমার ফ্রেন্ড রেজা আর ওর ফ্রেন্ড পাশে বসে হা করে তাকায় আছে আমার দিকে। এটা ছিল স্বপ্ন। আর দরজাটা খুলে আসছে, আর আমার মানে আই গট স্কেয়ার্ড। করতে 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 এমন পর্যায়ে আসলো যে পুশ মি ব্যাক, শেষ। নেক্সট থিং আই ওয়াক আপ। যখন এটা শুরু হলো, ইটস দ্য সেম ফিলিং অল ওভার अगेन, দ্যাট সামথিং ইজ অন মি। খুলতে পারছি না কোন রকমে, আমি জানি না কিভাবে উইল পাওয়ার ফোর্স করে হাতটা, আমি ডান হাতটা ফোর্স করে নিয়ে এসে আমার মানে একদম একটা গ্রিপের মতো, দু হাত দিয়ে একটা গ্রিপ ফর্ম করলাম, যে আমি এখন দেখবো, আচ্ছা মারবো, মানে আমি জাস্ট কোন মানে ছিটকানি দিয়ে উঠবো। সেম দিক করতে 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 হঠাৎ থাম নাই, আমি উঠে বসলাম। ঠিক আছে, হোয়াট এভার ইট ওয়াজ, ইটস গন। ওকে, ঠিক আছে, ভালো কথা। তারপর আমি কিছুক্ষণ বসলাম, না ঠিক আছে এখন শুই আবার, কিছু কি মানে ইউ নো ওয়ার্স ইজ গন। শুলাম 5 মিনিট, মানে কোন রকমে জাস্ট চোখটা লাগলো, হাই পিচ নয়েস। তখন স্বপ্নের মধ্যে, মানে আমি যাই না, তখন দেখি যে ছেলেটা ছিল সে এসে আমার সামনে দিয়ে নাচতে নাচতে চলে গেল। এটা একদম সামনাসামনি দেখলাম এখানে নাচতে নাচতে চলে গেল, মানে ইন হিজ ওন ফানি ম্যানার করলাম। সো তখন মানে আর কিছু বলার নেই, তখন আমি উঠতে চেষ্টা করবো, দেন সাডেনলি দ্য সেম থিং অল ওভার अगेन। আচ্ছা, আর এবার শাকি মনে আছে একবার যে মনে হচ্ছিল যে তোর একটা প্লেন এসে চলে গেছে, তোর এভরিথিং ওয়াজ টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ? দ্যাট ওয়াজ বিকজ আমি গাঞ্জা খাইছিলাম। সেম ফিলিং, মানে আমার ভুল হচ্ছিল যে আমাকে পুরো একদম ভেতর থেকে হোয়াট এভার মাই সোল একদম টেনে নিয়ে যাচ্ছে, একদম বের করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আই ডোন্ট নো হাউ দিস হ্যাপেন্স, মানে স্পেস অফ, এটা কিন্তু এক্স্যাক্টলি স্পেস অফ 10 মিনিট। আচ্ছা, টেনে নিয়ে যেতে 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 আবার কোন রকমে আমি ধরে রেখে আই ফোর্স মাই সেলফ ব্যাক, না মানে
সুরাটুরা পরে ওখানে সুরাটুরা পরে তখনও আই ক্যানট মুভ, আমার পুরো বডি আবার আটকানো, আই ক্যানট মুভ। তা কোন রকমের টেনে ভেঙে উঠলাম, উঠে বললাম যে এবার থাকা যাবে না, আই হ্যাভ টু গেট রেজা, মানে হি ইজ দ্য অনলি পারসন আই নো হু ফেল দিস। উঠে যে আমি রুমে ঢুকলাম, রুমে ঢুকে দেখি রেজা বসে আছে, ওই ছেলেটা ঘুমাচ্ছে, ওই যে ছেলেটার সাথে প্রবলেম। হোয়াট ইজ হি ডুইং হিয়ার? আমি যাই না, এসে ঘুমাই গেছে আমার জায়গা দখল করে। আচ্ছা, তখন বলছি যে ইউ গট টু ডু সামথিং অ্যাবাউট দিস। আমার যা হয়েছে সাথে সাথে আই ডোন্ট নো, আই এম টকিং টু হিম, সাথে পিছন দিয়ে আমাকে কেউ গ্র্যাব করলো, টান দিয়ে নিয়ে গেল। নেক্সট থিং এনো আমি আবার উঠলাম। ও আচ্ছা, মানে স্বপ্ন, মানে অর্ধেক ঘুম অর্ধেক স্বপ্ন, মানে স্বপ্নের ভিতর স্বপ্ন। তুই কি ইনসেপশন দেখে ঘুমাইছিলি? হ্যাঁ, মানে সেটাই, মানে কেমন যেন স্বপ্নের মধ্যে স্বপ্ন এরকম মনে হচ্ছে। এক সময় ইনসেপশন দেখলে যেটা হয় যে এক সময় কোনটা রিয়েলিটি কোনটা হচ্ছে ড্রিম। আই রিয়েলি উইশ ইট ওয়াজ। কারণ যখন আমি প্রথমবার উঠার পরে আই ওয়াজ অওয়েক, আই নিউ। আচ্ছা, আর তখন যে রিয়ালিটি এটার মধ্যে বাউন্স করছি, তখন আমি বুঝি নাই এটা, যে আমি যে উঠে গেছি, মানে হোয়াট এভার ইট ওয়াজ, লেট মি একদম রেজা পর্যন্ত যেতে দিচ্ছে, তারপর আবার টেনে টান দিয়ে নিয়ে আসছে। অদ্ভুত ব্যাপার এই মানুষটাকে। সাকিব ভাই, ওনাকে নিয়ে কিছু করা যায় না, যে মানুষটা ওখানে আছে? লাস্টে গিয়ে একটা লাঠি ঘুরতেছিল নাকি? আমার এসে উল্টাপাল্টা কে ঘুমাইছে, আমি এসব জিবরান যখন বলে ম্যাক্সিমাম বিশ্বাস করি না। ফানি পার্ট ইজ, জানো কি ফানি পার্ট ইজ, আমি রেজা আমার ফ্রেন্ডরা উই সাপোজ টু জ্যাম অল নাইট, আর আমি এসে আমি বলছি আমি একটু ঘুমাইনি, নাহলে আমি পারবো না, সারাদিন আমি কাজে ছিলাম। সারাদিন আমার একটা শুটিং, মানে শুটিং এর পোস্টপ্রোডাকশনের কাজ ছিল, সারাদিন কাজ করছি। কাজ করে রাত্রে এসে আমি বলছি আমি একটু ঘুমাইনি, তারপর আমি উঠবো। আচ্ছা, আমি জিবরানের কথা তো ইউজুয়ালি বুঝি না, আমি একটু সামারাইজ করি। বেসিক্যালি রেজা কি, তুমি হাঁটছিলা, তারপর তুমি উষ্টা খাইছো, তারপর জিবরান হঠাৎ করে খেপে গেছে, সো উষ্টা খাওয়াটাও নর্মাল, ওর খেপে যাওয়াটাও নর্মাল। তারপরে কি হয়েছে, তোমার কি হয়েছে তারপরে? আচ্ছা, তো মাইক নেই। আমার বেসিক্যালি হয়েছে কি ভাই, আমি উষ্টা খাওয়ার পর থেকেই মানে আমি মানে সবাই কথা বলছে, আমি চুপ করে একটা জায়গায় বসে আছি, মানে জিবরান ভাইও মানে, এবং সবচেয়ে ফানি থিং ইজ জিবরান ভাইয়া হঠাৎ করে খেপে গেছে কোনো কারণ ছাড়া, এবং মানে এবং একটা পর্যায়ে যখন সবাই ঘুমাতে চলে গেছে, আমি জিবরান ভাইয়ের সাথে বসেছিলাম যে কথা বলি ওর সাথে, এবং মানে ওটা আজকে ওকে সকালে বলার টাইম পাইনি, বিকজ আই হ্যাড টু লিভ, হি হ্যাড টু লিভ। আমি যে তার সাথে কথা বলতেছি, সে অন্যদিক তাকায় আছে, ইফ ইউ সর্ট অফ রিমেম্বার অর নট। মানে জিবরান ভাইকে আমি বলতেছি ভাইয়া তুমি ঠিক আছো, সে অন্যদিক তাকায় আছে, মাথা নড়ে, কিন্তু আমার সাথে কথা বলে না। এবং আমি তাকে যে ডাকতেছি, মানে গায়ে হাত দিয়ে, জিবরান ভাইয়া তুমি কি আমার কথা শুনতেছো, মানে সে অ্যাজ ইফ মানে সে আমাদের সাথে আছে, মানে আমার সামনে আছে, কিন্তু সে মানে আরেক জায়গায়, মানে হিজ মেন্টাল স্টেট ইজ ইন আ অন্য ওয়ার্ল্ডে। সে মানে এদিক ওদিক তাকাচ্ছে জানলার দিকে। এরপরে আর কি ওর স্বপ্নের ইনসিডেন্টটা। এরপরে তুমি ভিতরে চলে গেছো, জীবন বাইরে চলে গেছে, জীবন বারান্দায় ঘুমাইতে গেছো, and then you fell asleep and you heard something, একটা সাইরেন শুনছো? সাইরেন মানে আমি ঘুমের মধ্যে শুনতেছো, তারপর উঠে গেছো। উঠে তারপরে কি ফিল করছো? উঠে I felt that something, মানে there was some presence, but পিছে আজান যেহেতু এখনো চলতেছে, so I thought that আর কি হবে, মানে আজানের পর তো কিছু হয় না। সো আমি আবার, তারপরে তুমি আবার ঘুমায় গেছো। ঘুমায় স্বপ্ন দেখছো যে তুমি ওই রেজার রুমের ওখানে? ঘুমে স্বপ্ন, মানে তখনই আমাকে জাস্ট ঘুমাই গেছি, তখনই আই ফেল দ্যাট সামথিং ইন ফ্রন্ট অফ মি এন্ড মাই বডি গট স্টিফ। আমার পুরো একদম বডিটা স্টিফ হয়ে গেল, আমি নড়তে পারছি না, কোনো কিছু করতে পারছি না, মানে কোন রকমই। শর্ট ভার্সন। তারপরে কি হলো? তারপর আমি কোন রকমে ফোর্স করে নিজেকে উঠালাম, উঠায় আমি বসলাম কিছুক্ষণ, তারপর আজান দেখলাম দূরে ফেড হচ্ছে, তারপর আবার একটু ঘুমাবার চেষ্টা করলাম, ঠিক আছে এখন আর কিছু হবে না। তারপরে আবার একটা হাই পিচ নয়েজ আসা শুরু করলো, তারপর আমি আবার স্বপ্নে দেখলাম যে ওই ছেলেটা। তুমি তখন তো বুঝো নাই তো স্বপ্নে দেখছো, তুমি হাই পিচ নয়েজ শুনছো, তারপরে নেক্সট থিং ইউ নো তুমি দরজা বন্ধ করতেছো। না, ওইটাই হচ্ছে প্রথম, যে যখন ওই হাই পিচ সাইরেনটা হচ্ছে, সাইরেনে হয়ে আমি ঘুমাচ্ছিলাম, ওই ঘুমের মধ্যে স্বপ্নটা দেখা যে দরজাটা বড় হয়ে ওয়াজ ক্লোজিং ইন অন মি। তারপরেই ঘুম থেকে ওঠা, তারপরে এগুলো হওয়া শুরু হওয়া, ওই যে বডি আটকায় যাওয়া, তারপর আবার ঘুমানো, তারপর আবার হাই পিচ নয়েজটা শোনা, তারপর আই স্টার্টেড ড্রিমিং, আই ডিডন্ট নো হুইচ ওয়াজ, কোনটা রিয়ালিটি আর কোনটা ইয়ে। সো ওই লোকটা আসলে রেজার সাথে ঘুমাচ্ছিল না, রেজা জায়গায় ঘুমাচ্ছিল না, কারণ আমি ভোরবেলা সকালে উঠে, মানে আমরা দুজনই 6টার সময় বের হয়ে গেছি, আমি যে দেখি রেজা ওখানে বসা ওই সিচুয়েশনেই,
মানে কোন রকমের শুয়ে অলরেডি হি ইজ অ্যাওয়েক এন্ড ইজ লুকিং এট মি। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কিন্তু পরের দিকে কিন্তু খুব অদ্ভুত, মানে ওখানে ছিল না কেউ, কিন্তু উনি দেখেছেন যে ওখানে বসে আছে ওইভাবে এবং কথা বলছে। না আমার এটা অনেকবার হয়েছে যে আই থিঙ্ক অনেকজনের এটা হয় যে একটা রিকারিং ড্রিম দেখা, অথবা আমার এটাও হয়েছে যে টু বি কন্টিনিউড হয়, ঘুম ভেঙে যায়, তো ঘুমাই আবার যেখানে স্বপ্নটা থেমে গিয়েছিল সেখান থেকে আবার শুরু হয়, কিন্তু ঘুমানোর পর আবার খেয়াল থাকে না যে কি দেখেছি, বাট আই রিমেম্বার যে ইটস ওয়ান স্টোরি। সো ওগুলো ইন্টারেস্টিং থিং সাহেব, ইন লাস্ট অলমোস্ট 2 years আমার ঘুম থেকে ওঠার পর একটা স্বপ্ন মনে নেই। এটাই স্বাভাবিক যে মনে থাকবে না। I don't remember a single dream. This was the first time আমি কিছু দেখে। হ্যাঁ মানে ওই বাসায় সেম কাহিনী আমার ফ্রেন্ডের সাথে একটা ঘটেছে, মানে জিবরান ভাইটার মতনই, যে সে স্বপ্নের মধ্যে যে একটা আরেকটা স্বপ্ন দেখছে, যে সে প্রথমে আমাদের সাথে কথা বলছে, তারপর সে কাউচে শুয়ে আছে। আচ্ছা, আমার ফ্রেন্ড স্বপ্ন দেখছে যে প্রথমে সে একটা স্বপ্ন দেখতেছে যে সে তার সব ক্লোজ মানুষ, স্পেশালি মানে আমি, তারপর জিবরান ভাইয়া, তাকে ছেড়ে চলে যাচ্ছি। এবং এটা পরে আর কি আমরা মানে বের করলাম যে বেসিক্যালি তার মানে এখন যদি আপনার কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, মানে আপনি মেন্টালি অনেক উইক হয়ে যান, মানে আপনার সব ডিফেন্সেস নেমে যায়, বুঝছেন? তো এই স্বপ্ন সে ফার্স্টলি দেখলো। তো যখন আমি মানে, এবং সে আমার ক্লিয়ার বলছে, দোস্ত তুই লাস্টলি বলছিলি যে দোস্ত আমি গেলাম, তোকে আর আমার লাগবে না, এটা বলে আমি নাকি চলে গেছি সবার শেষে। এবং যখন মানে এটা দেখার পর সে ঘুম ভাঙছে, তার ঘুম ভেঙে দেখে সে তার রুমে, এবং মানে টিপিক্যালি সবার মানে সব স্টোরিতে যেটা শুনি যে একটা কালো ফিগার, ওইটাই আর কি। তো সে দেখতেছে মানে অন্ধকারের মধ্যেও ওই ফিগারটায় দেখা যাচ্ছে, মানে খুব ধোঁয়া যেমনি উঠে না, ওই রকম আর কি ফিগারটা মানে এসে তার পাশে এসে শুলো, এবং সে মানে নড়তে পারতেছে না, এবং তার চোখগুলি নাকি খুব মানে নীল মতন, ক্রিস্টাল, মানে আমি যে হাতে আংটিটা পরে আছি কিছুটা এরকম কালারের, ক্রিস্টাল ব্লু এর মতন। এবং সে খুব মানে যে জিবরান ভাই যে হাই পিচ ভয়েস, খুবই চিকন একটা ভয়েসে তার সাথে কি বলার চেষ্টা করলো। এন্ড যখন সে বলার শেষ করতেছে তখন তার চোখটা আস্তে আস্তে লাল হয়ে গেছে, এবং সে ধোয়ার মধ্যে দিয়ে আমার ফ্রেন্ডকে মানে চাপ দিয়ে মনে, এবং আমার ফ্রেন্ড বলছে তোর মনে হচ্ছে বিছনার সাথে মানে মিশে যাচ্ছি। আচ্ছা, তারপর সে অনেকক্ষণ সুরা টুরা করে, সে ভাবতেছে এইটাই আর কি রিয়ালিটি, কিন্তু অনেকক্ষণ সুরা টুরার পর সে যখন ঘুম থেকে উঠছে, চোখ খুলে দেখে সে তার রুমেই, এবং সকাল হয়ে গেছে। আচ্ছা, তো মানে এই যে স্বপ্নের মধ্যে দিয়ে স্বপ্ন, তো পরে আর কি আমি আরো যেটা রিসার্চ করে বের করছি, যেটা অবভিয়াসলি হয়তো সুমন ভাইয়েরা সাকিব ভাইয়েরা জানবে, বা সেটা হলো ওরা মানে যদি এসব জিনিস আছে মানে জিন বা স্পিরিট যেটা আমরা বলি, এটা আমি বিশ্বাস করি, এবং ওরা অ্যাটাক করতে হলে আগে আপনাকে মেন্টালি উইক করে দেয়, বিকজ মানে অ্যাজ বিং মুসলিমস আমরা সবসময় সূরার সাথে আমাদের একটা চলাচল আছে, সূরা পড়ি এন্ড অল, এবং ওইটা পড়লে তারা কিছু ওইভাবে করতে পারে না। সো তার আগে আপনাকে মেন্টালি উইক করে দেন তারা এইভাবে অ্যাটাকটা করে। ওকে, এন্ড আমার ফ্রেন্ড সকালে ঘুম থেকে ওঠার পর সে 4 ঘন্টা নড়তে পারে নাই, সে জাস্ট মানে স্টিল হয়ে বসেছিল। বুঝতে পেরেছি, মানে ওই বাসায় কি এরকম অনেক স্টোরিজ ঘটেছে আমাদের সাথে। মেক সেন্স, কারণ আমি সহজে ভয় পাওয়াটা হয় না আমার, বিকজ আই এম ইউজড টু দিস স্টাফ। অনেকদিন পরে অ্যাকচুয়ালি ভয় পেয়েছেন, ভয় পেয়ে মানে কয়েক ফোল্ড। প্রথমে স্বপ্নটার মধ্যে ভয় পেয়ে তখন বুঝলাম যে নাও দ্যাট ইজ সেইজিং ইট মেক সেন্স, যে প্রথমবার যে দরজা খুলে আমার মুখের মধ্যে লাগা শুরু করলো, দরজাটা বড় হতে থাকলো, আমি ফর সাম রিজন আই ওয়াজ অ্যাফ্রেড দ্যাট ওই দরজাটা আমাকে একদম গলার সাথে লাগিয়ে শেষ করে দিল। তারপরে যখন উঠলাম, মানে যখন বডি মুভ করতে পারলো না, তখন তো আমার কোনো আসে যায় না, আগের বার দেখা যাবে, এবার আই কুডন্ট টেক ইট, মানে এত হেল্পলেস পয়েন্টে। সো আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি। সুমন ভাই, লাস্টে যদি কোনো ঘটনা থাকে বা মানে কিছু যদি আজকে শেয়ার করার মতো থাকে ঘটনা। আচ্ছা, ছোট একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার এক সিনিয়র ফ্রেন্ড, আমার অনেক সিনিয়র, উনি ঘটনাটা আমাকে বলেছিলেন। আচ্ছা, তাদের বাসা হচ্ছে পুরান ঢাকায়, এবং ওই বাসায় উনি থাকতে হচ্ছে ছাদের উপর একটা ছোট একটা রুমের মধ্যে, এবং রুমটা ছিল প্রচন্ড ছোট, মানে এতই ছোট যে ওখানে একটা সিঙ্গেল বেড বেছানোর পরে অ্যাকচুয়ালি সেরকম কোনো জায়গা ছিল না। আচ্ছা, ওখানে উনি একা ঘুমাতো। আচ্ছা, তা একদিন রাতে ওই চিলেকোঠা টাইপের ওই ঘরটা যেটা, ওখানে সে শুয়ে শুয়ে বই পড়ছে আর কি, আর ওই সময় খুব গরম পড়েছিল, তো ওই ইয়ের দরজাটা
একটু হালকা খোলা ছিল চিলেকোঠার দরজাটা, সো দ্যাট বাতাস আসা যাওয়া করতে পারে। আচ্ছা। সো উনি শুয়ে শুয়ে বই পড়ছে, তো বই পড়ছে এবং তার পিছনে শুয়ে শুয়ে বই পড়ছে, তো সো হঠাৎ করে তার মনে হয়েছে কি যে দরজাটা একটু খোলা, মনে হলো যে ছাদের মধ্যে কেউ একজন তার দরজাটা ক্রস করলো আর কি, লেফট সাইড থেকে রাইট সাইডে কেউ একজন হেঁটে চলে গেল। একটা ফিল হয় না যে কেউ একটা হেঁটে গেল এই টাইপের। সে বই পড়তেছে, হঠাৎ করে তাকানোর পর দেখলো যে না কেউ নাই, আবার বই পড়া শুরু করলো, তারপর আবার মনে হলো যে না আবার বোধহয় রাইট সাইড থেকে আবার লেফট সাইডে কেউ হেঁটে চলে গেল। আচ্ছা। এরকম 2-1 বার হওয়ার পর তারপর সে একটু টেনশনে পড়ে গেছে তখন। আর রুমটা এতই ছোট যে বিছানার যেখানে পা থাকে, পায়ের পরে হচ্ছে দরজাটা, সো পা দিয়ে ঠেলা দিলে দরজাটা পুরোপুরি খুলে যায় আর কি। আচ্ছা। তখন সে পা দিয়ে ঠেলা দিয়ে দরজাটা খুললো, সে শুয়ে আছে ওখানে। ফার্স্টে মনে করলো যে ওই ছাদে হয়তো বা কেউ এসেছে আর কি, এরকম একটা কিছু। আর বাসাটার আবার হাফ তারা সেল করে দিয়েছিল, সো বাকি হাফে অন্যরা থাকে আর কি, সো ওদেরও কেউ থাকতে পারে এরকম। কিছুক্ষণ পরে সেই বই পড়ছে, এবার সে স্পষ্ট দেখলো যে আবার এক সাইড থেকে আরেক সাইডে একটা মহিলা এবং পুরো কালো শাড়ি, কালো ব্লাউজ পরা, মানে পুরোপুরি কালো কাপড় পরা একটা মহিলা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে এবং চুলগুলা খোলা এবং অনেক লম্বা চুল। এটা দেখেই সে সাথে সাথে তখন ভয় পেয়েছে এখানে, ওদের যেই বাসার হাফ যাদের কাছে সেল করে দিয়েছে ওদের ওখানে এরকম কোন মহিলা থাকে না, ওদের সবাইকে তারা চিনে খুব ভালো করে, মানে সেটাই একদম। তখন সে ভয় পেল এবং ওই তার বিছানার নিচে একটা ইয়ে টাইপের ছিল, ওই ছুরি টাইপের একটা জিনিস ছিল বড়। ওই সময় ওই পুরান ঢাকার ওই জায়গাটা খুব ডাকাতি হতো তখন, ওই যে সবাই প্রোটেকশনের জন্য আর ফায়ার আর্মস কেউ রাখতে পারে না লিগালি, সো এটা জিনিসপত্র রাখতো যে হাতের কাছে, মানে প্রাথমিক ভাবে ওটা খাটের তলেই ছিল। সাথে সাথে সে ওটা ধরেছে, মানে সেটা মানে তখন সে ভয় পেয়েছে যে এটা কি হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। আস্তে করে সে উঠে আস্তে করে ছাদে যায় এবং ছাদে গিয়ে দেখে রেলিং এর কাছে, মানে পাশের বাসার দিকে ওই মানে তার পিঠটা দেখতে পাচ্ছে মহিলাটার, ব্যাক সাইডটা, যে একটা মহিলা দাঁড়ানো, লম্বা চুল এবং কালো কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে তখন মানে ওই সময় মানে তার তো মাথাটা খারাপ যে এই রাত্রেবেলা এখানে একটা মেয়ে দাঁড়ায় আছে এবং এটা পুরাই তার কাছে অস্বাভাবিক। এবং সে আস্তে করে ওই ছুরিটা নিয়ে, ছুরি মানে কি বড় চাপাতি টাইপের একটা কিছু ছিল, সামনে লাগবে আমার ঠিক মনে নাই, সে হাত গুটিয়ে পিছন দিকে হাতটা নিয়ে ওটা আস্তে আস্তে সামনে গিয়েছে, গিয়ে বললো যে এই যে আপনি এখানে কি করতেছেন, মানে জিজ্ঞেস করছে। এবং মহিলা কোনো কথা বলে না। তারপরে সেকেন্ড টাইম যখন জিজ্ঞেস করছে তখন মহিলা আস্তে থেকে ঘুরছে তার দিকে, ঘুরে বলে কি যে জানেন আমার না অনেক কষ্ট। এটা শুনে ও তো সে জাস্ট চাপাতি বা চুরি যেটি ছিল ওটা রেডি, জাস্ট হাতটা উঠাবে আর কি, এখন ওকে স্ট্যাপ করবে, মানে কিছু একটা অ্যাটাক করবে আর কি, বিকজ মনে হচ্ছে যে। এবং তার সেকেন্ড টাইম আবার বলতেছে কি যে আমার না অনেক কষ্ট। সেকেন্ড টাইম যখন বলছে তখন সে ডিসাইডেড এখন কিছু করবে। সাথে সাথে হঠাৎ করে দেখে যে পিছন দিকে যেন চিৎকার করে একটা নাম ধরে ডাক দিল। মেয়েটা ঘুরলো, বললো যে তুমি এখানে কি করতেছো, তাড়াতাড়ি নিচে চলো। দেখলো যে ওদের যে হাফ বাসা যে ভাড়া দিয়েছিল ওই বাসায় একটা ছেলে থাকতো, সে ডেকে নিয়ে যাচ্ছে। তখন বললো যে কি ব্যাপার কি, তখন ওই মেয়েটাকে আবার ধরে নিয়ে গেল। তারপর বললো যে অ্যাকচুয়ালি এই মহিলার হাজবেন্ড মারা গিয়েছে 1 বছর আগে। আচ্ছা। উনি একটা পাগল টাইপের, আজকে ডেথ অ্যানিভার্সারি, তো ওরা গ্রামে থাকে, ওকে নিয়ে এসেছে ঢাকায় ট্রিটমেন্টের জন্য। তো এই ডেথ অ্যানিভার্সারি সে কালো কাপড় পরে এই শোক দিবস পালন করে এবং মেয়েটা একটু পাগল টাইপের, মানে মেন্টালি পুরোপুরি ঠিক নেই আর কি। আচ্ছা। ও না বুঝে ছাদে চলে গিয়েছিল, মানে ছাদে অ্যাকচুয়ালি ওদের আসা অফ লিমিট, ওরা আসো না, বাট চলে গিয়েছিল। এবং আমার ওই সিনিয়র ভাই যে ফ্রেন্ড, উনি বলেছে যে থ্যাংক গড আমি জাস্ট আর কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো আমি খুব ভয়ঙ্কর একটা কাজ করে ফেলতাম না জেনে। এটা কোনো ভূতের গল্প না, এটা একটা ভয়ের গল্প অ্যাকচুয়ালি। আমার কাছে মানে যথেষ্ট ভয় লেগেছে, ইন্টারেস্টিং ছিল খুব। এইটাই হচ্ছে শেষ। আর সামনের সপ্তাহে আমি আসতে পারলো, সাকিবরা ইনশাল্লাহ আসবে এবং পরে আরো অনেক গল্প টল্প নিয়ে আসবো আর কি ইনশাল্লাহ। সামনের সপ্তাহে আমরা রেকি করতে যাচ্ছি সিলেটের সময়। সামনের সপ্তাহে ওকে, তাহলে আমি যে শ্রোতাদের জন্য বলি, সামনের সপ্তাহে আপনাদের জন্য আছে সারপ্রাইজ। সারপ্রাইজ হচ্ছে আমরা থাকবো না এবং রাসেল পুরো হ্যান্ডেল করবে ব্যাপারটা। ওকে, উই আর রিয়েলি সরি, আমরা যদি ফাজলামি করতেছি। আমরা তো টেলিফোনে পেতে পারি বোধহয় না, টেলিফোনে
ওটা আসলে আমার একটা জায়গায় নেটওয়ার্ক, আমরা ওখানে গিয়ে ফোন দিয়ে দেখবো তোমাকে। ওকে ফাইন। যদি পাই তাহলে ভালো। আমি থাকবো কনসার্টে, আমি থাকবো ময়মনসিংহ। আচ্ছা, এটা আবার বলি, আমাদের রাজশাহী যাওয়ার কথা ছিল, একটা কনসার্ট, ওটা পিছিয়ে গেছে। অনেকে আমাকে ইমেল করে জিজ্ঞেস করছে আপনি আজকে রাতে থাকবেন। রাজশাহীতে আমি আজকে নাই, ওইটা তো চেঞ্জ হয়ে চলে গেছে ওয়ার্ল্ড কাপের পরে। বাট মোস্ট প্রবাবলি, এখন আমি এটা শিওর না, মোস্ট প্রবাবলি ময়মনসিংহে আমরা 11 তারিখে একটা কনসার্ট আছে, যে ওটা যদি ফাইনাল হয় তাহলে ময়মনসিংহে যদি কোনো ঘটনা থাকে অবশ্যই, এবং অর্থহীন যদি ওখানে যায়, তাহলে ওই একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেই হবে, যে বললেই হবে যে ভৌতিস্ট অথবা ভূতি ফেমের ব্যাপারে কথা বলবে। ফাইন, তাহলে আজকে আমরা শেষ করি না? তার আগে একটা জিনিস, একটু আসি কি খুলনায় যাচ্ছে হ্যাঁ, টু অল দ্য পিপল ওখানে যারা আছেন, টেক সাপোর্ট মিনস যে আমি মানে না যে আমি একটা কতগুলো স্ক্রু ড্রাইভার আর হাতুড়ি নিয়ে যে আমি টাওয়ার ঠিক করি। সো যারা লিখে পাঠিয়েছেন দ্যাট ইটস মাই ফল্ট যে ট্রান্সমিশন যায়নি, আই এম সরি, ইটস নট মাই ফল্ট। আমি যে ওখানে টাওয়ার কোনো কিছু করিনি, এটা সব রেডি ফুর্তি। ওকে, Jibran should take responsibility for what you did. It was all Jibran's fault. রাইট। সো আর হচ্ছে রেজা ভাই আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন এবং অনেক দিনের জন্য চলে যাবেন। জি, আর I actually want to thank সুমন ভাই, সাকিব ভাই and জিবরান ভাই for মানে এখানে নিয়ে আসার জন্য and এক্সপেরিয়েন্স গুলি শেয়ার করার জন্য, and obviously আপনাদেরকে অনেক অনেক মিস করব। সো থ্যাংক ইউ সুমন ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং থ্যাঙ্কস, আমরা যে কথাগুলো শিখিয়ে দিয়েছিলাম আমাদের থ্যাঙ্কস দেওয়ার জন্য, এগুলো বলেছো দেখে। সুমন ভাই অ্যাকচুয়ালি বলছে রেজা আমাদেরকে মেক আস লুক গুড। সো ওকে, ইউ আর ওয়েলকাম সুমন। আপনি আমারটা ভুলে গেছেন। আচ্ছা, রাসেল ভাই এন্ড মাসুম ভাই, এন্ড অবভিয়াসলি রিহার্সাল করানোর পরেও মনে আসে না। এবং আপনি আমাকে যেটা বলতে বলেছিলেন যে আমি সেটা আপনাকে খুশি করার জন্য বলছি, যে আবার যখন আসবেন তখন অবশ্যই আসবেন। ওকে, আমি বলবো যে এখন আর কথা না বাড়াই, চলে যাই আমরা গানে। আর সারা রাত ধরে এখন বাকি যারা ভয় ঘুমাতে পারবেন তারা গান, ভালো ভালো গান আছে আমাদের প্লেলিস্টে। রেডিও ফুর্তি, কোথাও যাবেন না, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক একই সময়। অ্যান্ড টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন।